আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমাদের আজকের সেশনটা অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। আহ, আজকে কিছু ইতিহাস ব্যাখ্যা করব, কিছু অর্থনীতির ব্যাখ্যা, টার্মসের ব্যাখ্যা আমি করার চেষ্টা করব, এবং এটাকে আপনারা এক ধরনের ফ্রিল্যান্সিং মোটিভেশনও বলতে পারেন, বা ফ্রিল্যান্সিং মোটিভেশন ছাড়াও এক ধরনের সতর্কতাও বলতে পারেন। আমি যেটা ভাবতেছি আর কি, আমার একটা পার্সোনাল একটা আর কি, নিজের কাজটা যেটা বলে না কেন, আমি যেটা বিলিভ করি, আমি নিজের ভিতরে যেটা লালন করি, ওই জিনিসটা আমি আমার স্টুডেন্টদের মাঝে হোক বা ফ্রি হোক পেইড হোক শেয়ার করার ট্রাই করি, যদি মনে করি এর দ্বারা আসলে মানুষ, এই কনসেপ্টগুলোর দ্বারা মানুষ উপকৃত হবে। কারণ সবাই তো সব কিছু সবভাবে চিন্তা ভাবনা করতে পারে না, আর এখানে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে। আর আপনারা এখানে আছেন, অনেকেই আছেন অনেক অভিজ্ঞ, অনেকেই হয়তো বা অনেক দিন ধরে কাজ করতেছেন, বা অনেকে নতুন আসছেন। তো এখানে মাইক মিউট করেন সবাই। তো আমি আসি, আমি কিছু জিনিস দেখাই আপনাদেরকে। আমি প্রথমে বললাম আজকে এটা কোনো ক্লাস না, আমি আপনাদের সাথে কিছু গল্প সল্প করব, এরপরে কিছু জিনিস রিলেট করার ট্রাই করব, হয়তো আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হইতে পারে। আচ্ছা, প্রথমে আমি বাংলাদেশের ব্যাংকের যে রিজার্ভ ডিফিসিয়েন্সি ওভার দ্য ইয়ার্স, এটা যদি আমি একটু অ্যানালাইসিস করি, যে এটা আমরা এখানে পরে পেলাম 2020 থেকে, 2020 থেকে যদি আমি করি, আপনার 2020-তে অলমোস্ট আমাদের 36 বিলিয়ন ছিল, এবং লাস্ট ফার্স্ট কয়েকটা ইয়ার্সে এরকম 33 34 এরকম ওয়ান টাইপ ছিল আমাদের রিজার্ভ আর কি, ফরেন রিজার্ভ। এবং 21-এ এসে করোনা ভ্যাকেশনে ওইটা আমাদের 48 বিলিয়নে গিয়ে দাঁড়ায়। এটার অনেকগুলো রিজন ছিল, যে আমাদের তখন আমাদের ওই ইম্পোর্ট কস্ট আমাদের একেবারেই ছিল না, কারণ করোনা ভ্যাকেশনের কারণে পুরো ওয়ার্ল্ডে মানে লেনদেন অফ হয়ে গেছিল এক ধরনের। এই জন্য আমাদের রেমিটেন্স যোদ্ধারা তো রেমিটেন্স সেন্ড করতেছিল, এবং ফ্রিলান্সারও রেমিটেন্স নিয়ে আসতেই ছিল। তো এই জন্য আমাদের রিজার্ভটা বেড়ে গেছে, আমাদের দেশে সম্পদ আসছে, মানে রিজার্ভ জমা হয়েছে, আমরা ওই তুলনায় খরচ করি নাই, যা হোক। তো ওটা বাড়ছে, যা হোক। এমনি নর্মালি আমাদের 35 বা এরকম, বা 36 বা 1 এরকম ছিল। তো 2022-এ এসে এটা কিন্তু অলমোস্ট 35 আবার মানে হয়ে গেছে, এক বছরের ভিতরেই ড্রপ করছে। তো 23-এ এসে দেখেন ওই জিনিসটা আমার ড্রপ করতেছে আমার 26-এ, এবং 24-এ এসে এটা এখন 24। তার মানে আমার যেখানে 2023-এ 20-এ ছিল 33, বা 21-এ ছিল 48, সেই জিনিসটা এখন কোথায় চলে আসছে? 24-এ চলে আসছে। আমি এটার কিছু ব্যাখ্যা দেব আমার নিজের অভিজ্ঞতা, আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসি আমাদের, এরপরে আমি যখন ফ্রিল্যান্সিং আসি তখন 2021 সালের সেপ্টেম্বর, ঠিক আছে? তার মানে তখন এই অবস্থা ছিল। এবং আমি এরপর একটা জিনিস দেখাই। উম, আমাদের প্রাইসটা কোথায়? প্লিজ মাইক মিউট রাখেন ব্রাদার। আপনি সবগুলো মাইক মিউট করে দেন ভাই। শুধু চ্যাটটা ওপেন করে রাখেন তাহলে হবে ভাই। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই। আমি যখন ফ্রিল্যান্সিংয়ে আসি তখন হচ্ছে 2021 সাল, তখন ইউএসডি রেট ছিল হচ্ছে যে 85.20 ডলার করে। আপনারা যদি 2015 থেকে যদি দেখেন, $77, মানে 77 টাকা করে ছিল পার ইউএসডি। সেটা 15 থেকে যদি 18 ধরেন, যদি আমি 21 ধরি, এই ধরেন 8-10 টাকাও বাড়ে নাই, মানে 8 টাকার মতো শুধু আমাদের মানে আমাদের আমাদের কারেন্সির ভ্যালু লেস হয়েছে। সেটা অনেক সাধারণত, এটা একবারেই নর্মাল। ইভেন এর আগেও এমনই ছিল, এবং 77 পর্যন্ত 2010 থেকে ধরলেও আপনি দেখবেন যে এই বা 73 74 এরকমের ভিতরে। কিন্তু আপনি একটু
দেখেন তো এখানে 2022, 23, 24 কি হয়েছে? 22-এর পরে 95, 23-এর পরে এক লাফে 10, এখানে এক লাফে 10-এর পরে একসাথে 15 হয়ে গেছে। 25-এ কি হবে সেটা আল্লাহ মালুম। অ্যাটলিস্ট আমি মনে করি এটা মানে হয়তো বা 25-26 এরকম হয়ে যেতে পারে। এবং এই প্রত্যেকটা রেট আমার নিজের চোখের সামনে। আমি যখন স্টার্ট করি দেন আমার খেয়াল আছে আমি 84 কি সামথিং এরকম, 84 সামথিং এই টাইপেরই হবে, 84-তে আমি তখন উইথড্র করতাম। তো ওই জিনিসটা এখন, এটা তো ব্যাংক রেট, বা এখন 119-এ এসে দাঁড়াইছে। আমি কিছু বলবো না এখন, আপনাদের কোনো ব্যাখ্যা দিব না, আমি জাস্ট দেখাই যাচ্ছি। আচ্ছা, আমি সিরিয়ান কারেন্সিকে বলা হয় সেপ, ঠিক আছে? 2005 থেকে 10 তাদের কারেন্সি পার ইউএসডি ছিল কত? 48। বাংলাদেশেরও কিন্তু এত ছিল না। 5-10-এ আপনি যদি দেখেন বাংলাদেশেরও এত ছিল না, হয়তো 56 বা 60 এমন 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 কিছু একটা। আপনি গুগলে গেলে পাবেন, দেখে নিন, সমস্যা নাই। মানে 1 ইউএসডি সমান সিরিয়ান কারেন্সি 48 টাকা। 2011-তে গৃহযুদ্ধ শুরু হয়, যখন আরব বসন্ত শুরু হয়, তো 11 থেকে গৃহযুদ্ধ শুরু হয়। তো ওখানে তখনও 47 ইউএসডি ছিল 2011-তে। কিন্তু 2017-তে এসে ওদের ইয়াটা, মানে যে ওয়ারটা, যুদ্ধটা অনেক বেশি এক্সট্রিম লেভেলে গিয়ে পৌঁছায়। ওই পর্যায়ে 1 ইউএসডি সমান কত হয়? 500। 1 ইউএসডি সমান হয় 515 সিরিয়ান কি পাউন্ড। এবং 2016 থেকে 19-এ দেখেন তো ঘটনাটা কি ঘটছে। 765 হয়ে গেছে ইউএসডি, প্রায় 30% ডিক্রিয়েন্স ইনফ্লুয়েন্সড বাই দ্য রিজিনাল ইকোনমিক টার্ময়েল, ঠিক আছে? এবং এরপর 950, 20 থেকে 21, 1000, এরপরে 2020-এ 3000, দ্য সেম, জাস্ট উইদিন 1 ইয়ার দ্যাট রিচ টু 4,000 সিরিয়ান পাউন্ড পার ডলার। এবং জাস্ট উইদিন 2 ইয়ার্স দ্যাট রিচ টু 40,000 সিরিয়ান পাউন্ড পার ইউএসডি। কিছুই বলবো না, জাস্ট দেখিয়ে যাচ্ছি, মাথায় আটকে রাখেন। একটা ভিডিও দেখাই, ভিডিওটা একটু সবাই দেখেন। সাউন্ড আসতেছে কিনা একটু জানাই। সাউন্ড আসতেছে? সাউন্ড গেছে? জি ভাই। Gaza may literally cost hundreds of dollars, an impossible amount for Palestinians who've just lived through 1 year of Israel's war on Gaza. AJ Labs looks at the skyrocketing costs of essential food and personal items. Before the war, a carton of eggs in Gaza cost $3.50. Now, it's sold for $32 in the south and almost $73 in the north. Israel has destroyed most Palestinian farms and greenhouses, so fresh produce is insanely expensive. Essential food items like flour can go up for $1,000 a bag. Others, like baby formula, can't be found in the north, or if by chance they are sold in small quantities at exorbitant prices. The cost of personal hygiene items has also skyrocketed. Feminine hygiene products are very hard to come by and very expensive when actually found. Plus, people have no money. Palestinians have lost their jobs, the economy has collapsed, and savings have disappeared. People rely on digital money transfers through banks and codes sent via mobile apps that are used to obtain cash in shops, but only for a 20% cut. The lives of most people in Gaza are now in immediate danger because they can't get enough to eat. Charity kitchens are often their only option for a meal. AJ Labs researched the cost of essential food items in Gaza devastated by a year of war on AlJazeera.com. আচ্ছা, নেক্সট ভিডিওটা দেখেন। $1. That's how much 3 potatoes in Gaza costs.
This Palestinian man says before the war, 3 potatoes would cost just 55 cents or 2 shekels. The soaring costs don't stop at potatoes. All of these canned goods once cost 20 shekels or $5.50. Now, 20 shekels can't buy you 1 can. Palestinians in the north of the Gaza Strip, where people have been hit hardest by hunger, say they can barely afford to eat, and there's no work for them to try to afford the exorbitant prices. صار عندنا في الشمال خيالية مش طبيعية. The prices here in the north are unbelievable, says this man shopping in Gaza City's old market. الحمد لله عملت The basic necessities are not available. We don't have vegetables, meat, eggs. حاجة. Most of the food found in the market is canned, with many saying that it makes them sick. The number of children with acute malnutrition in northern Gaza was 4 times higher in July than in May. While in the more accessible south, where fighting is less severe, the number more than doubled. United Nations humanitarian agency OCHA said last week that the amount of food entering Gaza in July was one of the lowest since October, when Israel imposed a full siege after Hamas gunmen stormed Israeli communities, killing 1,200 and taking hundreds of hostages, according to Israeli tallies. More than 40,500 Palestinians have been killed in the war, according to Gaza's health ministry, and the crowded enclave has been laid to waste. আচ্ছা, ভিডিও 2টা দেখলেন, তাও দেখে গেলেন, আর কিছু বললাম না। এখন আপনাদেরকে 3টা ম্যাপ দেখাবো আমি। প্রথমটা আমি গাজা দেখাই, ইসরায়েলের। এটা হচ্ছে গাজা স্ট্রিপ, এই ছোট্ট জায়গাটা। এটা অনেক হিস্ট্রি আছে, এগুলো বললাম না, আপাতত জাস্ট এটা দেখেন। এটার ভৌগোলিক অবস্থানটা আপাতত একটু দেখেন, যদিও সবটাই আমাদের ফিলিস্তিনি ভাইদের ছিল। দখলদার ইসরায়েলি বাহিনী সেটি দখল করে 1947 সালে। এখন এটা অনেক, ওয়েস্ট ব্যাংক জাস্ট অল্প একটু জায়গা, এবং গাজা তো একবারেই অল্প। জাস্ট লোকেশনটা দেখেন, চতুর্পাশে ইসরায়েল, ওয়ান পাশে জাস্ট রাফা সীমান্তের এখানে মিশরের, ইজিপ্টের পাশে একটা সিয়া। এরপরে রিসেন্টলি কদিন আগে আরেকটা ওয়ার হয়েছিল, যেটা হচ্ছে এখনো সেটা রানিং, ইউক্রেন ভার্সেস রাশিয়া। তো রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করে, তো অনেক মানুষকে, যারা তো সোলজার ছিল, ওরা তো ওয়ার করে গেছে, এবং ইভেন এখনো যাচ্ছে, কিন্তু যারা সাধারণ মানুষ ছিল তারা পাশাপাশি তাদের জন্য বেলারুশ, তারপরে এখানে যে স্লোভেকিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, মলদোভা, এই সকল কান্ট্রিগুলো ওদের বর্ডারগুলো ওপেন করে দিচ্ছে। অনেক মানুষ এখান থেকে ওদের বাড়িঘর ছেড়ে, সাধারণ মানুষ যেগুলো, কারণ যুদ্ধের ভিতরে সাধারণত সাধারণ মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হয়, ওরা এখানে বা আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে আর কি। এখন আরেকটা ম্যাপ দেখ, সেটা হচ্ছে আওয়ার ল্যান্ড, হুইচ ইজ বাংলাদেশ, আওয়ার মাদারল্যান্ড। এখানে একটা জিনিস মিল হয় কিনা দেখেন তো। দি আমি যদি এখানে একটু দেখাই বাংলাদেশের ম্যাপ, এখানে এটা হলো ইন্ডিয়ার বর্ডার, ইভেন এখানে হচ্ছে বাংলাদেশ। যাও এখানে দেখো, তোমার কাছে তো কনসেপ্ট আছে, তোমার তোমার তো আর বোঝার কিছু নাই। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাপ। চতুর্পাশে ইন্ডিয়া, এর পাশে মায়ানমার ছিল, সেটা দ্যাটস নাও আই থিঙ্ক উইদিন ফিউ ডেজ উইল বি অকুপিড বাই আরাকান আর্মি। তো তাও এটা ভারত এবং আমেরিকার তো একটা ইন্ধনে ওরা হয়তো এখানে কাজ করার চেষ্টা করবে। তো বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেটাও ওয়ান টাইপস অফ, আই থিঙ্ক, গাজা স্ট্রিপ ভৌগোলিক অবস্থান। মানে যদি আমাদের সাথে, যদি আমাদের যে পার্শ্ববর্তী কান্ট্রির যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়। তো আচ্ছা, এখন আসি মেইন কথায়। হ্যাঁ, অনেক তো দেখলাম। প্রথমে আমাদের ইকোনমিক কিছু বিষয়, মানে একটা ডিফিসিয়েন্সি বা একটা পরিবর্তন রিসেন্ট 2021 থেকে 2024, লাইক 3 ইয়ার্সের ভিতরে, তিন থেকে 4 বছরের ভিতরে দেশীয় ইকোনমির একটা বা পরিবর্তন অনেক বিশাল। এবং আপনারা জানেন, দেখতে গেলে শ্রীলঙ্কা দেখাইতে পারি, পাকিস্তান দেখাইতে পারি। তো অর্থনৈতিক, নিজস্ব দেশের অর্থনৈতিক মন্দার বা দুর্নীতি যেটাই হোক না কেন, নিজস্ব দেশের ভুলের কারণে বা দুর্নীতির কারণেও
শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা কি হয়েছে আর কি, যেখানে মানে ওদেরও যেটা প্রায় 1 USD সমান মেবি 3-350 ওদের যে শ্রীলঙ্কান যে এটা যেটা বলে শ্রীলঙ্কান টাকা বলেন যেটাই বলেন, ওখানে গিয়ে পৌঁছায় মানে পৌঁছেছিল আর কি, নিজস্ব দেশের দুর্নীতির কারণে। এখন আমি সিরিয়ালে আসি, প্রথমে আসি বাংলাদেশের, প্রথম যেখানে আমি ব্যাখ্যা করছি। আচ্ছা, বাংলাদেশ একটা দেশের ধরেন ইকোনমি ডিফেন্ড করে দেশের বর্তমান অবস্থার ইকোনমি অনুযায়ী, যে আমাদের যে আমাদের রিজার্ভে যা মানি আছে, মানে বর্তমানে আমরা টোটাল যা মানি আছে এর এগেনস্টে আমাদের রিজার্ভে আমাদের দেশে কত ইকোনমি বা কত টাকা আছে এটার এগেনস্টে, তো রিজার্ভে যত মানি থাকে আমাদের কারেন্সির ভ্যালু তত বাড়ে, বা আমাদের দেশীয় পণ্য, আমাদের দেশে যত বেশি প্রোডাক্ট আমাদের মজুদ থাকে, আমাদের মানে ইম্পোর্ট বেশি করা লাগে না, আমাদের ইম্পোর্ট বেশি করা লাগে না, আমরা এক্সপোর্ট করতে পারি বা আমরা নিজেরা স্বাবলম্বী। তো ওই ক্ষেত্রে আমরা যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি এখনো পর্যন্ত, নট এক্সপোর্ট, তো সেক্ষেত্রে আমাদের রিজার্ভটা অনেক ইম্পর্টেন্ট। তো ওভার দ্য ইয়ার্স আমরা যদি দেখি ফ্রম 2021 টু 2024 এবং 2025 অলমোস্ট চলে আসছে, আমাদের আমাদের যেখানে 48 থেকে প্রায় 24 হয়ে গেছে, যেটা আসলে অনেক মানে ওয়ার্নিং বা অ্যালার্মিং একটা সিচুয়েশন। এটা বর্তমানে 2024 $24 বিলিয়ন এসে পৌঁছাইছে, যেটা আমি আপনাদেরকে বললাম আমার হিস্ট্রি, যে এই যে প্রাইসিংটা, ডলারের যে প্রাইসিংটা, এই প্রাইসিংটা আমার চোখের সামনে হয়েছে 2021 থেকে 2024 পর্যন্ত, যে 85 থেকে 119, এবং সেটা ডিফারেন্সিয়েশনটা আপনারা দেখতে পাচ্ছেন 15 টু 2021, প্রায় 6 বছরে কি মাত্র 60 টাকার মতো মানে ডিফারেন্স, আর মাত্র 3 বছরে, 3 থেকে 4 বছরে যেখানে 85 টু 119 প্রায় কত, এখানে 15, এখানে 20, 35, 35 35 টাকার মতো ডিফারেন্স। দ্যাট মিনস আপনার প্রায় 7 হলে 35 হলে 4-7-28, 5-7-35, প্রায় 5 টাইমস আপনার হায়ার। মানে আমাদের দেশের যে বর্তমান যে আমাদের কারেন্সি, সেই কারেন্সিটা অন্যান্য সময়ের তুলনায় 2015 টু 21 আমি যদি পিরিয়ডে ধরি, ওই টাইমসের তুলনায় 5 টাইমস ডিভ্যালুয়েট হচ্ছে আমাদের কারেন্সিটা। তো এটা একটা জিনিস গেল। এখন আমি এটাতে ব্যাখ্যা করি। যখন আমি 2021-এ আসি, 2021-এ কাজ করি, তখন আমার ধরেন মান্থলি, আমার প্রথম ধরেন তখন মাসিক 1-1.5 হাজার 2 হাজার এরকম মতো আর্নিং হইতো, ডলার আর কি, ইউএসডিতে যদি বলি। সেটাতে আমি আমি তো আর সরাসরি ডলার খরচ করতাম না বাংলাদেশে, তাই না? আমি তো বাংলাতে রূপান্তর করে তো সেটা খরচ করতাম। আর বাইরে হতো তখন ওইভাবে যাওয়া হয়নি, বাইরেও গিয়ে কিছু অভিজ্ঞতা সেটা বলবো। তো তখন আমি ধরেন $1,000 যদি আমি ভাঙাইতাম, সেটা বাংলা টাকা 85,000 টাকার মতো ধরেন আমি সাপোজ পাইছি, ঠিক আছে? তো 1,000 আমি $1,000 ধরলাম। তো আমি 2022-এ যখন আসলাম, ধরেন সাপোজ যখন 95 টাকা, তখন আমি কি হলো, কারণ আমার ইনকাম ধরেন $1,000 সাপোজ ধরেন, আমার এখানে এখন মানুষ বলতেছে যে আমার যখন পার ইউএসডি সমান আমার যখন কারেন্সি ডিভ্যালুয়েট হবে, এর মানে কি, আমি আগে 100 টাকা দিয়ে চাল 2 কেজি পাইতাম, সেই জায়গায় এখন চাল 1.5 কেজি পাবো, এটাই তো। মানে চালের কেজি আগে যদি 50 টাকা থাকতো, কারেন্সি ডিভ্যালুয়েট হওয়ার কারণে চালের কেজি 65 টাকা হবে। সিম্পলি হয়তো এতটুকু ধারণা সবার আছে। তো আমার আর্নিংটা কি হইলো, আমার 1000 ধরেন আমার আর্নিং, কারণ আমি তো ফাইবার আপওয়ার্ক বা আমার ক্লায়েন্টের সাথে যে রেটে কাজ করি, আমার রেট তো আর চেঞ্জ হয় না, ওর সাথে তো আমি ইউএসডি কারেন্সিতে কাজ করতেছি বা ইউরো হাবি যে অন্যান্য কারেন্সিতে কাজ 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 করতেছে। তা আমার রেট কিন্তু, আমার যে যে রেটে কাজ করি রেট কিন্তু চেঞ্জ না, আমার 95,000-এ ধরেন হইলো। 2023-এ এসেও ধরেন আমি যদি 1000 ধরি, আমি কত পাচ্ছি, 105। 85 থেকে আমি এখানে প্রায় 20,000 টাকা, আমি 20,000 টাকা এক্সট্রা পাচ্ছি। ইভেন ধরেন এখন 2024-এ এসে ধরেন 120, যেখানে আমি যেখানে আমি 100 120,000 টাকা, মানে 1,20,000 টাকা করে পাচ্ছি। দ্যাট মিনস আমার 35,000 টাকা বেশি আমি পার $1,000 পাচ্ছি। আমার আর্নিং আলহামদুলিল্লাহ $1,000 টু হয়তো এখন আলহামদুলিল্লাহ এখনও বাড়ছে। আমি জাস্ট আপনাকে রেশিওটা বোঝানোর চেষ্টা করতেছি, সেটা ভিন্ন বিষয়। যাদের ধরেন $1,000 করেই তার ইনকামের বেশি তার হয় না। হোয়াট ইফ যারা
আমি 2015-তে একটা পে স্কেল দেওয়া হয় বাংলাদেশ এই সরকারের গভর্নমেন্ট জবের আর কি। যে পে স্কেলটা হয় সেটাতে বাংলাদেশে ফার্স্ট ক্লাস জব যেগুলো এগুলোতে ফার্স্ট এন্ট্রেন্সে হয়তো এখানে অনেক ফার্স্ট ক্লাস জব হোল্ডার থাকতেও পারেন। ফার্স্ট এন্ট্রেন্সে আপনার স্যালারি থাকে বেসিক হচ্ছে 22,000 টাকা, ঠিক আছে, উইথ সাম কমিশনস অ্যান্ড আপনার অ্যালাউন্স প্রায় 35 প্লাস সামথিং, মানে বিলো বিলো 40,000। ইভেন স্টিল টুডে দ্য প্রাইস এক্সিস্টস, স্টিল টুডে দ্য প্রাইস এক্সিস্টস। আমি ফ্রিল্যান্সিংয়ে আসছে বা যারাই ফ্রিল্যান্সার ছিল, প্রোডাক্টের দাম বাড়ছে কিন্তু। আগে আমি তেল 1 কেজি যদি 100 টাকায় ধরেন 80 টাকা 90 টাকা পাইতাম, সে তেল কিন্তু এখন ওই পর্যায়ে নাই। চাল যদি আমি 45 টাকা 40 টাকা পাইতাম, ও চাল কিন্তু এখন সেম চালটা কিন্তু 40-45 টাকা নাই, প্রোডাক্টের দাম কিন্তু প্রাইসে। এর এগেইনস্টে কি হয়েছে? আমার স্যালারি আমাকে আমার কোম্পানি বাড়ানো লাগে নাই, ক্লায়েন্টকে আমি বলা লাগে নাই, ভাই আমার দেশে প্রোডাক্টের দাম বেড়ে গেছে, তুমি আমাকে আমাকে তুমি আগে একটা সেট আপ 100 ইউএসডি করে দিতে, এখন 200 ইউএসডি করে 200 ইউএসডি নিব, এটা আমি অন্যভাবে নেব, কিন্তু আমার দেশের প্রোডাক্টের দাম বেড়ে গেছে এর জন্য তুমি আমাকে বাড়াই দিবা, এই লজিক আমার কি দেখানো লাগতেছে না। তো আমার এখানে আমার প্রমোশন বলেন, পজিশনাল প্রমোশন বলেন বা মানি প্রমোশন বলেন, সেটা কি হচ্ছে? অটোমেটিক্যালি হচ্ছে। দ্যাট ইজ হাউ দ্যাট ইজ হাউ এখন হু ইউ আর, এখন আপনারা যারা এখানে আছেন, আমি ধরে নিচ্ছি কেউ হয়তো জব হোল্ডার আছেন, কেউ হয়তো স্টুডেন্ট আছেন, ম্যাক্সিমামেই কিছু করেন না হয়তোবা, আমি বলবো 80% প্লাসই হয়তোবা কিছুই করেন না, কিছু করার স্বপ্ন দেখতেছেন লাইফে। সেটা ফ্রিল্যান্সিংও হইতে পারে, সেটা অন্য যে কোনো সেক্টরও বাংলাদেশের পার্সপেক্টিভে। এবং 80%-এর ভিতরে হয়তোবা 75%-এ চিন্তা করতেছেন দেশে হয়তোবা কিছু একটা করবে। তো দেশে এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে যেটা আমরা যেটা কোর্স ফি বলতেছি, সেটা হয়তো একটা আপনাদেরকে যে সার্ভিস দিচ্ছে সেটা হয়তো বুঝতে পারতে, এটা কোনো না, আপনাদেরকে জাস্ট একটা হেল্প করা, একটা কমিউনিটি বিল্ড করা। তো এখানে যদি একটা ধরেন একটা যদি অবস্থান ক্রিয়েট হয়, যার অবস্থান ক্রিয়েট হবে, আপনাদের বলতেছি না, যারই অবস্থান ক্রিয়েট হবে, তার ইকোনমিক রিসেশন বা ইকোনমিক ডিফিসিয়েন্সি যেটাই হোক না কেন, দেশের যদি ইকোনমি যদি একটু ডাউনও হয়, আপনি আপনার পরিবার, আপনার অবস্থান সবকিছু বিবেচনা করে দেশের যদিও অর্থনৈতিক একটু হয়, আপনি এটা ধরে রাখতে পারবেন। এখন বলতেন যে ভাই ইউএসডি রেটও তো দরপতন হতে পারে, তো সেক্ষেত্রে আপনার কাছে অপশন থাকবে ওই সময়, আপনি ইউএসডি যখন আর্ন করবেন সাথে সাথে সেটাকে আপনি গোল্ডে কনভার্ট করতে পারেন। আপনি আরও অন্যান্য অ্যাসেটে যেগুলো যে সকল অ্যাসেট পার্মানেন্ট অ্যাসেট এগুলোতে আপনি কনভার্ট করতে পারেন। তো এটা একটা জিনিস, এটা একটা পার্ট, এটা একটা ব্যাখ্যা করলাম যে পয়েন্ট ধরে রাখেন। 1 নাম্বার পয়েন্ট, দেশের কারেন্সি ডিভ্যালুয়েট হলে আমার পার্সোনাল যেটা হয়েছে আর কি, আমার পার্সোনাল লাইফের এই জিনিসটা আমি শেয়ার করলাম। আমি মনে হয় না আমার লাইফে ধরেন প্রোডাক্টের দাম একজন সরকারি জব হোল্ডার বা সাধারণ একজন অন্যান্য কোম্পানিতে জব হোল্ডার, তার কিন্তু ওভাবে কিন্তু বেতন বাড়ে নাই। আমি মনে হয় না আমার ক্ষেত্রে এতটা ইফেক্ট পড়ছে, বা যারা ফ্রিল্যান্সার ছিল বাংলাদেশের বা মার্কেটে যেভাবে প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে বলে, আমরা চাই না প্রোডাক্টের দাম বাড়ুক, কিন্তু আমার পার্সোনাল সেফটি তো আমাকে এনশিওর করতে হবে, তাই না? আমার পরিবার বা আমার নিজের সেফটি। তো ওই ক্ষেত্রে মনে করি না আমার ক্ষেত্রে এতটা সমস্যা হয়েছে, কারণ প্রোডাক্টের দামও বাড়ছে, আমার আর্নিং অটোমেটিক কি হয়েছে, এটা অনেক বেশি কিন্তু। বাট 1000-এ যদি আমার 35,000 টাকা করে বাড়ে, হিউজ না? আচ্ছা, এটা গেল একটা ব্যাখ্যা। এখন আচ্ছা, পরে ব্যাখ্যা দেব। সবাইকে মিউট করতে চাই না আর কি, মিউট করলে কেন জানি কথা বলতে ভালো লাগতেছে না আজকে আমার। আচ্ছা যাও, এখন এটা হচ্ছে দেশের নিজস্ব অর্থনৈতিক দুর্নীতির কারণে হোক বা নিজস্ব মিসম্যানেজমেন্টের কারণে হোক, এই মানে সিচুয়েশনটা অ্যারাইজ হয় আর কি। আরেকটা সিচুয়েশন অ্যারাইজ হয় হচ্ছে যে ওয়ারের কারণে, যুদ্ধের কারণে। যুদ্ধটা বিভিন্ন কারণে বাড়তে পারে, এটা আসলে আনপ্রেডিক্টেড, কেউ প্রেডিক্ট করতে পারে না। আমি যদি সিরিয়ার কথা বলি, 2011-এর আগে সিরিয়া ছিল
মানে ইকোনমিক্যালি আমাদের বাংলাদেশ থেকেও মোর পাওয়ারফুল। তো তাদের ওভার দ্য ইয়ার্স তাদের ইকোনমিক অবস্থা সেটা কি দেখাইছি। এবং যারা ইউএসডির এগেনিস্টে তাদের ডলারের কেমন বা তাদের কারেন্সি কেমন ধরপতন এসেছে ওয়ারের কারণে। তো বাকি ব্যাখ্যাটা আমি অলরেডি দিয়ে দিছি, জাস্ট ধরপতনটা দেখেই বুঝতেছেন। মানে ওখানে এর এগেনিস্টে আপনার, এবং পাশাপাশি গোলটাও সেম কিন্তু, মানে আমি ইউএসডি বলা মানে এখানে গোলটা আরও বেশি স্ট্রং। আপনি ইচ্ছা করলে ইউএসডিকে কনভার্ট করে আপনি ইনস্ট্যান্ট গোল্ডে কনভার্ট করে রাখতে পারেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার অন্য 10 জন থেকে আপনার ইউএসডিটি বা গোল্ডে যদি আপনার কাছে যদি মনিটারি যদি সেভিংসটা থাকে, হোয়াট বেনিফিটস ইউ আর গেটিং, আমি সেটা এখানে একটু মানে কিছুটা বুঝাতে চাচ্ছি, আরও পরে বলবো বিস্তারিত। এটা এটা হচ্ছে সিরিয়ার অবস্থা, ওভার দ্য ইয়ার্স তাদের কি অবস্থা গেছে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এখন আসি আমাদের এই যে ভিডিওটা দেখাইলাম প্রথমে। গাজাতে আপনার প্রোডাক্টের একটা প্রোডাক্টের যেটা 8 থেকে 10টার ডিম মনে হয় 3 ইউএসডির মতো ছিল, সেটি এখন আফটার দ্য মানে অ্যাটাক্সের পরে সেটি এখন প্রায় কত $33 মতো পৌঁছেছে, যেটা 20 ইউএসডি দিয়ে মনে হয় 20 না কি একটা ওদের কারেন্সি দেখাইলো। মানে পুরা 5-7টা কোটা পাইতো, সেখানে এখন একটা কোটা পাচ্ছে শুধু। তার মানে দেখেন, কারেন্সি যেমন গাজারেরা এখন যেমন তারা এখন খাদ্য পাইতেছে কীভাবে, এড যদি কেউ দেয় তো সেক্ষেত্রে তারা খাদ্য পাচ্ছে, বা এরকম একটা অবস্থা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। যদিও আমরা ভৌগোলিকভাবে বা আমাদের টেরিটরি আরও একটু বড় বা ওই অবস্থা না, সিরিয়ার যে অবস্থাটা ছিল তো মানে ওখানকার অবস্থা গাজা থেকে অবশ্যই ভালো ছিল। গাজা তো বর্তমান বিশ্বের মানে ওয়ান অফ দি, যেটা বলেন একবারই, যেটার আসলে ব্যাখ্যা মুখে করার মতো না, এত এত খারাপ সিচুয়েশন, জাস্ট দেখানোর জন্য বলতেছি। তো ওই ক্ষেত্রে আপনার ধরেন যখন একটা দেশের যুদ্ধ লাগতেছে, গাজাতে তো ধরুন আর আনাদার পার্টি অ্যাটাক করছে, সিরিয়াতে তো ধরেন বিদ্রোহী পার্টি প্লাস দেশীয় পার্টি। ধরেন আজকে যদি সিচুয়েশনটা কেমন হয়তো সবাই জানে, যদি সিম্পলি যদি ব্যাখ্যা করি, ধরেন বাংলাদেশে কদিন আগে যে স্বৈরাচার পতন হয়েছে, এখন যদি সেনাবাহিনী যদি ওখানে যদি সরকারের পক্ষ নিয়ে যদি করতো, ধরেন সাধারণ জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরতো, এবং সাধারণ জনগণ যদি অস্ত্র ধরতো, এবং সেনাবাহিনী থেকে ধরেন একটা পক্ষ যদি ভাগ হয়ে যদি আপনার যদি সাধারণ জনগণের সাথে যদি যুক্ত হয়ে যদি যারা সরকার পক্ষের সাথে আছে ওদের সাথে যদি যুদ্ধ করতো, এটা বাংলাদেশে টোটালি সিরিয়াটা মানে সিনারিও টোটালি সিরিয়ার মডেল হতো। সিরিয়াতে ফ্রি সিরিয়ান আর্মি যারা, এটা ওই ওদের নিজস্ব আর্মি থেকেই, যে বাশার আল আসাদের আর্মি থেকেই ভাগ হয়ে ওদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, এবং যেটা অলরেডি কয়েকদিন আগে, যদিও এটাকে আমি কিন্তু অনেকেই স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ অনেক কিছু পোস্ট করছে, আমার কাছে আমার ভূরাজনৈতিক নলেজ থেকে আমার কাছে কেন জানি মনে হয় না এখানে মানে এত আলহামদুলিল্লাহ বলা যেতে সিদনাইয়া কারাগার থেকে যে মুক্তি, আলহামদুলিল্লাহ এটা দেখে আমার অনেক ভালো লাগছে, বা এটা আমার গ্রেট। আমি যদি যদি ইন্ডিপেন্ডেন্স বলি ওটাই আমার কাছে অনেক বেশি ছিল। কিন্তু এছাড়া মানে এটা আসলে সিরিয়ানদের জয় বলে আমি দেখতেছি না, এটা ইসরায়েল বা আমেরিকার যে জয়, যেটা আপনারা আসলে উইদিন 24 আওয়ার্স যেটা দেখেছেন। তো যাক, ওটা ভিন্ন বিষয়, ওটা ভিন্ন অবস্থা। কিন্তু অয়ের কারণে যদি ওই সিচুয়েশনটা ক্রিয়েট হতো, বাংলাদেশে এখনো পর্যন্ত সিরিয়ার অবস্থায় গৃহযুদ্ধ। এখন বাংলাদেশের পক্ষপাতিত্ব হয়তো যারা ফ্রিডম ফাইটার তাদের হয়তো একটা একটা গ্রুপ তাদেরকে সাপোর্ট করতো, যারা সরকার পক্ষীয় অবশ্যই ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করতো, তখন একটা সিচুয়েশন ক্যাশ ক্রিয়েট হইতো। তো হোয়াট দ্য সিচুয়েশন অফ আওয়ার ইকোনমি এই ক্ষেত্রে। তো অয়ের যখন হয় তখন ধরেন আচ্ছা, দাঁড় করায়নি একটা অয়ের যখন হয় তখন দেশের ধরেন কলকারখানা বলেন, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারণ জব কোথা থেকে ক্রিয়েট হয়? জব ক্রিয়েট হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে। জব কিন্তু নিজে নিজে কিন্তু ক্রিয়েট হতে পারে না, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ক্রিয়েট হয়। তো ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লেনদেনগুলো হ্যাম্পার্ড হয়, ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর অ্যাটাক হয়, বিভিন্ন সিচুয়েশন অ্যারাইজ হয়, তখন ইকোনমিস্ট এটা অনেক বেশি সংকীর্ণ হয়ে যায় ইকোনমিক স্কোপটা, তখন কারেন্সি ফল করে, তখন দেশে ডিফিসিয়েন্সি ক্রিয়েট হয়, প্রোডাকশনও হয়, লস হয়, বা ভাবি যে বিভিন্ন জেনারেট হয়। আমি যদি এখানে একটা জিনিস দেখাই, এখানে সিম্পল একটা জিনিস, Shops. But only Palestinians have lost their jobs, the economy has collapsed, and savings have disappeared. People rely on digital money transfers through banks. পিপল রিলাই অন ডিজিটাল মানি ট্রান্সফার থ্রু ব্যাংকস। গাজা বর্তমানে
সবচাইতে বেশি কি বলবেন এফেক্টেড বা সবচাইতে বেশি আক্রান্ত কোনো একটা কান্ট্রি পৃথিবীর ভিতরে গাজা। এখানেও ব্যাংক এখন সামহাও হয়তো অ্যাক্টিভিটি করাচ্ছে, তার মানে কি ডিজিটাল কারেন্সি বলেন যেটাই বলেন কিছু না কিছু যাদের ধরেন ব্যাংকে সামহাও ব্যালেন্স আছে তারা হয়তো বা রিলিফ বলেন যেটাই বলেন না কেন ওখানে হয়তো ওভাবে হাত পাতে হইতেছে না তাদের ফ্যামিলি বা কোনো যদি সুযোগ থাকে। এখন আমি যদি একটা জিনিস বলি বাংলাদেশের এক নাম্বার হচ্ছে যে যদি ইন্টারনাল কোনো সমস্যার কারণে যদি কারেন্সি যদি ফলো করে, আমি মনে করি যাদের স্কিল আছে ইন্টারনেট কানেকশন আপনার সামহাও আপনি পাবেন, সেটা বর্তমানে স্টারলিংক আছে ধরেন সাপোজ আচ্ছা ওটা ওটা স্টারলিংকের কথা পরে আসতেছে। সামহাও আপনি আপনার কাজটি যদি আপনার ফ্রিল্যান্সিংটা যদি আপনি ইয়া করে রাখেন, কারণ দেশের যখন তখন কিন্তু আপনার যে স্টেবল আর্নিংটা সেটা আমি ব্যাখ্যা করেছি, আপনি এখানে আপনার আর্নিংটা অটোমেটিক বের হবে ওই সিচুয়েশনটাতে আপনি অন্য 10 জনের থেকে আমি বলবো এক কদম না মোটামুটি 5-7 কদম আপনি এগিয়ে থাকবেন অন্য 10 জন যারা আর্নিং মানে যে পথে আর্নিং করে ওই 10 জন থেকে অন্য 10-15 জন থেকে আপনি একটু এক্সট্রা বেনিফিটস পাবেন এক্ষেত্রে। তো আরেকটা সিচুয়েশন আসতেছে যে আমি অয়ার যদি যুদ্ধ হয় একটা দেশে, আচ্ছা যুদ্ধের কথা যখন আসতে আমি বলি একটু কিছু ভৌগোলিক অবস্থায় কথাগুলো আমার কেন মাথায় আসতেছে বা আমার নিজে কেন আসে। 1916 সালে 14 সালে যখন প্রথম মানে 1900 যেটা 20 শতকের মানে 1900 সাল থেকে 2000 সাল পর্যন্ত এই যে একটা বিশ্ব রাজনীতির বিশাল একটা পরিবর্তন কিন্তু আমাদের 1900 থেকে 2000 সাল পর্যন্ত। এখানে প্রথম বিশ্বযুদ্ধ যে আমাদের যে নিউক্লিয়ার ওয়েপেন্সগুলা যে আমাদের গোলাবারুদের যে ওয়েপেন্সগুলো এগুলো কিন্তু সবচেয়ে বেশি বিস্তার ঘটছে কিন্তু 19 শতক 20 শতকের ভিতরে সবচেয়ে বেশি বিস্তার ঘটছে। এবং যেটা আসলে 2000 আমাদের 21 শতকে যেটা ফুলি ফেপে এখন আরো অবস্থা আস্তে আস্তে জটিলের দিকে যাচ্ছে। 19 শতকে যখন মানুষের হাতে 20 শতকে যখন মানুষের হাতে যে নিউক্লিয়ার ওয়েপেন্সগুলা পাশাপাশি বেশি বিধ্বংসী ওপেন্সগুলা মানুষের কাছে হাতে যখন আগে মানুষ কি করতো অয়ের যখন হয়তো ছুরি দিয়ে তলোয়ার দিয়ে মানে বাই হ্যান্ড টু হ্যান্ড সরাসরি হইতে হইতো, যখন মানুষের কাছে গোলা বারুদ চলে আসছে সে বিশাল দূর থেকেও আসমান থেকেও বিভিন্ন জায়গা থেকেও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও এভাবে বিমানের এত প্রচলন ছিল না, মানে তখনও বাই ল্যান্ড যুদ্ধগুলো হইতো। তো বিশাল ক্ষয়ক্ষতি জানেন যে 2016 থেকে প্রায় 1914 থেকে 1918 যুদ্ধগুলো গেল। এরপরে জার্মানিকে দোষারোপ করা হইলো, এই অনেক জরিমানা করা হয়েছে, হিটলার সেটা মানতে পারে নাই, না মেনে জাতীয়তাবাদের কারণে সে পুরো ইউরোপকে খেয়ে দিবে। পরে এই জাতীয়তাবোধ থেকে তো পুরো ইউরোপকে মোটামুটি দখল করে ফেলছে উইদাউট জাস্ট ব্রিটেন। রাশিয়াকে যখন দখল করতে গেছে তখন তো রাশিয়ান রেড আর্মির সাথে ওদের জার্মান নাৎসি বাহিনীর যুদ্ধে তারপরে তো পুরা লস আবার ইয়া হলো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিতরে প্রায় কোটির মতো মানুষ মারা গেছে, 2 কোটি এরকম মতো মানুষ প্রায় মারা গেছে। তো বিশাল একটা মানুষের মানে হত্যাযজ্ঞ বা এই অবস্থা, তখন ওয়ার্ল্ডের যে লিডাররা বা যেটাই বলেন না কেন ওরা তখন মানে তাদের বিবেক তখন নড়ে উঠলো আসলে এভাবে কি যুদ্ধ এভাবে চলতে পারে না। তখন জাতিসংঘ জাতিপুঞ্জ জানেন অনেক কিছু, যদিও এগুলার আরো অনেক ইয়ে আছে যে আপনার ক্রিটিসিজম আছে, এগুলো আসলে পুরো ওয়ার্ল্ডকে তারা মানে নিয়ন্ত্রণ করার জন্য এগুলো ক্রিয়েট করছে। যুদ্ধ ছাড়াও এখন আসলে জাতিসংঘ এগুলো আসলে আরো বিতর্কত আলোচনা, ন্যাটো ক্রিয়েট করা এগুলোর মাধ্যমে আমাদের আরো মানে যুদ্ধ ছাড়াই আমাদের কন্ট্রোল করতেছে, যেটা আগে শুধু মানুষকে কন্ট্রোল করতে হলে একজন আক্রমণ করে করতো, এখন ওগুলোর দ্বারা আমাদেরকে পলিসির মাধ্যমে কন্ট্রোল করতেছে আর কি। তো এরপরে কিন্তু কোল্ড ওয়ার চলছে। সোভিয়েত ইউনিয়নের যখন রাশিয়া জার্মানিকে যখন হারাই দিছে হিটলারকে সোভিয়েত ইউনিয়ন, তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন পুরো দর্পে যে স্টেলিনকে তখন কিন্তু তারা জাতির পিতা হিসেবে চিন্তা ভাবনা করতে লাগলো, মানে সামহাও রক্ষা করছে। তো তখন কিন্তু পুরা ওয়ার্ল্ডে কিন্তু আমেরিকা তো ফার্স্ট ওয়ার্ল্ড এর পরে কিন্তু একটা ওয়ার্ল্ড ওয়ার হিসেবে একটা ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে তারা প্রকাশ পাইলো, এবং সোভিয়েত ইউনিয়নও তখন পুরো দর্পে তাদের সাথে আগানো শুরু করলো। তখন এভাবে কিন্তু সরাসরি যে যুদ্ধগুলা 1900 মানে 1916 সাল থেকে 45 সাল পর্যন্ত যেভাবে যত মানুষের যত যুদ্ধ হয়েছে 1945 সালের পর থেকে কিন্তু মানে এতটা অ্যাগ্রেসিভ এত বড় বড় যুদ্ধ বা এতটা যেভাবে আগে ধরেন আগে এক সময় ছোট ছোট রাজ্যে যে কোনো সময় যুদ্ধ বেজে বসে থাকতো, মানে আগের কাল ধরেন বা 1000 সালের 1400 সালের বা 700-800 সালের ছোট ছোট রাজ্যে যুদ্ধ যুদ্ধ বেজে বেঁধে বসে থাকতো আঞ্চলিক ভাবে, ওই জিনিসগুলো কিন্তু তখন আমাদের স্টেটের কনসেপ্ট আসতেছে, আমাদের সভরেন্টি সার্বভৌমত্বের কথা আসতেছে, কনসেপ্টগুলো আসতেছে। ওভাবে কিন্তু আমাদের অ্যাটাকগুলো হইতেছে না, যে সিরিয়ার উপর যে হামলাগুলা বা হাবিজাবি এগুলা কিন্তু ওরা বাহিরে থেকে, যেমন রাশিয়া এখানে হয়তো আসাদের পক্ষ নিছে, ইউএসএ হয়তো এয়ার পক্ষ নিছে, যে বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ নিছে, তো এখানে প্রক্সি ওয়ার চলতেছিল, সরাসরি কিন্তু ওয়ার কিন্তু কম চলতেছে।
এখন বর্তমান রিসেন্ট ইয়ার্সে আমার কাছে কেন জানি মনে হচ্ছে, বিশেষ করে 2000 ইয়াতে 2000 সাল বা এই সালটা ওয়ার্ল্ডের যে ভৌগোলিক ভূরাজনীতি যেটা, এটার দৃশ্যপটগুলো যেমন আমেরিকা আর আগে তো একসময় ছিল কি আমেরিকা এক পাশে, এক পাশে ছিল আপনার রাশিয়া, মানে দুইটা মোড়ল, মানে এই দুইটা মোড়ল পুরো বিশ্ব শাসন করবে। এখন কিন্তু পুরো বিশ্ব মোড়ল চায়না, ওরা মোটামুটি দক্ষিণ এশিয়ার ভিতরে, মানে এশিয়ার ভিতরে চায়না একটু নিজেকে জাহির করার চেষ্টা করতেছে, ইন্ডিয়া জাহির করার চেষ্টায় আছে, বা রাশিয়া তো সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে আবার নতুন করে পুতিনের মাধ্যমে জাগার চেষ্টা করতেছে, আবার নতুন করে একটা আগ্রাসী, মানে আগ্রাসন সাম্রাজ্যবাদী যে একটা চিন্তা ভাবনার বিলুপ্ত আমরা দেখতেছিলাম লাস্ট মানে কয়েক কয়েক দশক, সেটি আবার নতুন করে সবার ভিতরে জাগ্রত হচ্ছে। যেটি এই বর্তমানে তো পুতিন ইউক্রেন আক্রমণ করে সেটা যেটা বহিঃপ্রকাশ, এবং রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় 15টা রাষ্ট্রে ভেঙে যায় জানেন 1991 সালে। তো পুতিন কিন্তু ছিল যে ওদের একটা গোয়েন্দা বাহিনী ছিল, এটা সে ওখানে সে চাকরি করতো, মানে কি ওই সময় সে দেখছে সোভিয়েত ইউনিয়ন কীভাবে হয়তো। তো সে 1991 সালে তখন যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, সে তখন প্রতিজ্ঞা করে যে না, আমি চাকরি ছেড়ে দেবো, গোয়েন্দাগিরি, রাজনীতি করে 2001 ক্ষমতায় আসার পরে, এটাও বিশাল হিস্ট্রি, যা হোক জানেন আপনারা। এরপরে সে আবার চিন্তা করছে যে পুরো সোভিয়েত ইউনিয়নকে সে আবার 15টা রাষ্ট্রকে একসাথে করবে। তো দেখেন আবার কিন্তু সাম্রাজ্যবাদিতা এখন এই প্রত্যেকটা কান্ট্রি কিন্তু আপনার কিন্তু কি মানে সার্বভৌম কান্ট্রি, যেমন আমরা লিথুনিয়া, লাটভিয়া, এই যে এই কান্ট্রিগুলা, এস্তোনিয়া, এগুলা এস্তোনিয়া কিন্তু আপনার ন্যাটোর সদস্য। ন্যাটোর সদস্যগুলো জানেন, যদি একটা কান্ট্রির উপরে অ্যাটাক করে তাহলে অন্যান্য কান্ট্রি অ্যাটাক করবেন, যেটা ইউএসও আপনার সদস্য, জার্মানি সদস্য। তো ও কিন্তু এখন পুতিনের কিন্তু একটা কিন্তু এখন একটা মানে অ্যাট্রাকশন বলেন, যেটা বলেন, আগ্রহ আছে যে ও আবার সোভিয়েত ইউনিয়ন ক্রিয়েট করবে, সেটা আসলে সাম্রাজ্যবাদিতা বা একটা আবার তৃতীয় বিশ্বযুদ্ধ বলেন, বা একটা যুদ্ধের একটা মানে সিচুয়েশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে আর কি, যেটা মানে ভূরাজনীতিবিদ যারা মানে এরা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতেছেন। এবং রিসেন্ট ডেসে আমাদের বেঙ্গালি রিজিয়নের ভিতরে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, এটা জানেন। এটা নিয়েও অনেক আপনাদের কিরা বলেন কনস্পিরেসি, ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের এই যে আমাদের বাংলাদেশ, এটা কিন্তু পাকিস্তানের একটা অংশ ছিল, সবাই জানেন। তো সেখান থেকে ইন্ডিয়া আমাদের যে স্বাধীনতা যুদ্ধ তখন হেল্প করছিল, এটা একটা তাদের স্বার্থ ছিল। কিন্তু ইন্দিরা গান্ধী তখন কিন্তু কে ছিল, বাংলাদেশ ইন্ডিয়ার পাকিস্তান ছিল, স্যার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ছিল। ও কিন্তু সেম টাইমে সিকিমকে কিন্তু দখল করে নিয়েছিল কিন্তু সিকিমকে, আমার মানে বর্তমান শেখ হাসিনাকে যেভাবে সে পুঁজি করে আমাদের বাংলাদেশকে দখল করতে চাইছিল, আমাদের পুরো বাংলাদেশকে লেটিপুটি খেতে চাইছিল, আমাদের মেট্রো রেল হাবিজাবি এখান থেকে রামগড়ের ওখান দিয়ে ও মানে সরাসরি বাসের রোড, আর বাংলাদেশ মানে যেভাবে ইচ্ছা সেভাবে, মানে একটা আগে একসময় সাম্রাজ্যবাদীতে কি সরাসরি ল্যান্ড দখল করতে হতো, এখন সাম্রাজ্যবাদীতে হচ্ছে না, পলিসির মাধ্যমে সাম্রাজ্যবাদী করা যায়, সংস্কৃতির মাধ্যমে করা যায়, পাশাপাশি একজন সরকারকে যদি তার মদত পুষ্ট একজন সরকারকে বসানো যায়, ওভাবেও করা যায়। তো ওইভাবে তারা চেষ্টা করছিল। ইভেন যখন সে হারাইছে, এরপরে আপনারা এখানে জানেন যে হায়দ্রাবাদটা কিন্তু একসময় ব্রিটিশদের আন্ডারেও কিন্তু তারা কিন্তু রুলড হয় নাই। হায়দ্রাবাদের যে প্রধান ছিল নিজাম, সে কিন্তু ওয়ার্ল্ডের টপ রিচেস্ট পার্সন ছিল একসময়। সে হায়দ্রাবাদকে তারা যে আপনার এই কি কার্ড এটাকে বলে, সংখ্যালঘু কার্ড, মাইনরিটি কার্ড দেখায় তারা ওখানে অ্যাটাক করছিল হাবিজাবি, যা হোক। তো তখন বাংলাদেশ সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। তো ওদের কিন্তু একটা আগ্রাসী ভূমিকা। তো আমরা বাংলাদেশের তো বসে থাকবো না। তা আমাদের বিভিন্ন পার্সপেক্টিভে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনটা বিভিন্ন পার্সপেক্টিভে হতে পারে। এখন বাদ দেন গাজা, বাদ দেন আপনার এই ধরেন ইউক্রেনের কথা বাদ দেন, অন্য কিছু আমি বাদ দেন, বাংলাদেশের কথা যদি, বাংলাদেশের প্রিপারেশন বিভিন্ন দিকে হতে পারে। একটা হচ্ছে ন্যাশনাল আপনার প্রিপারেশন, সেটা ন্যাশনাল নিবে, এত বড় সিদ্ধান্ত বা এত কিছু আমরা নিতে পারতেছি না। আমি আপাতত পার্সোনাল প্রিপারেশনের কথা বলতেছি, মানে যে কোনো সিচুয়েশন হতে পারে। আমি পর কশাসনেস বলি, যে কোনো কিছুর হতে পারে। এটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। তো সেক্ষেত্রে আমরা নিজস্ব যদি আমাদের একটা ইকোনমি, আমি বলি নিজের পার্সোনাল কথা বলি, সাপোজ ধরেন একটা দেশে যখন যুদ্ধ হয়, তখন আমি অন্যের কাছে কেন হাত পাতবো? একথা আমার শক্তি সঞ্চয়, তখন আমার ওপেন্স লাগবে, আমার হয়তো প্রতিবেশী যারা আছে, আমার পার্শ্ববর্তী গ্রাম, ওদেরকে হেল্প করার ব্যাপার স্যাপার থাকে, অনেক কিছু এখানে ইনক্লুডেড থাকে।
মানে একটা দেশ আমার যেমন ইসরায়েল বর্তমানে যদি দুনিয়া দেখতেও চিন্তা করে তারা এত শক্তিশালী কেন, ছোট একটা রাষ্ট্র, তারা তো শক্তিশালী কেন? না তাদের কোনো, তাদের একমাত্র ইউএসএ ছাড়া, ইউএসএ একসময় তাদেরকে, ইউএসএ অনেক সময় তাদের উপর ডিপেন্ডেন্ট, তারা একমাত্র ইউএসএ ছাড়া কারোকে এভাবে ডিপেন্ডেন্সি করে না, কারণ তাদের টেকনোলজি বলেন, ফিনান্স বলেন, তাদের ওয়েপেন্স বলেন, মিলিটারি বলেন, এভরি ক্ষেত্রে তারা নিজেকে স্বাবলম্বী করে করে গড়ে তুলছে এভরি সাইডে। তো বাংলাদেশকেও আমাদেরকে কি করতে হবে, যদি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হয় ওইভাবে করতে হবে, সেটা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে। বাট ব্যক্তিগতভাবে হোয়াট ইফ আমার ধরেন সাপোজ আমি ধরেন এখানে আছি সাপোজ ফেনী নিয়ে অনেক কথাবার্তা করতেছে জানেন আপনারা। সাপোজ হোয়াট ইফ ধরেন সামহাও এখানে কোনো একটা সমস্যা হয়েছে, তখন ধরেন আমি ধরেন এখানে গেলাম, বা আমি এখানে এখানে চাঁদপুরে গেলাম বা এখানে গেলাম, তো আমার ধরেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এভরিথিং এখানে, সাপোজ আমি আমি ফ্রিল্যান্সিংয়ে না, আমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আমার এখানে, তো এখানে তো একটা ওয়ার সিচুয়েশন, হয়তো বাঙালিরা আমরা ফাইট করতেছি বা যে কোনো একটা কিছু হইতেছে, বা যে কোনো একটা সিচুয়েশন আমি এই জায়গায় গেলাম, এখন আমি কার কাছে হাত পাতবো বলেন? কিন্তু আমার কাছে যদি একটা ল্যাপটপ থাকে, জাস্ট একটা ল্যাপটপ থাকে, এবং আমার যদি একটা স্ট্রং ফ্রিল্যান্সিং ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার কাছে হাস্যকর হতে পারে, আমি জানি না কীভাবে আপনারা দেখতেছেন, আমি কিন্তু অল্প স্বল্প কাজ করে হলেও তো কি আমার ফিনান্সিং সাপোর্ট বা আমার নিজেকে সাপোর্ট করার মতো সেই সুযোগটা কিন্তু পাচ্ছি। ইভেন পুরো ধরেন একটা দেশে যখন পুরো একটা যুদ্ধ হয়, তখন তো অনেকে অনেক দিক থেকে অনেক সাহায্য সহযোগিতা বা যেটাই বলেন, যেটাই আসুক না কেন, তখন কিন্তু একটা টার্মোইল সিচুয়েশন, তখন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলেন আপনার বা বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো এগুলো কিন্তু এফেক্টেড হয়, তখন জব ইয়াতে আপনার বিভিন্ন যে একটু আগে শুনছেন যে মানুষ জবলেস হয়ে গেছে, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি আপনার একটা জব স্কোপ থাকে, আমি জাস্ট এটা কষা আপনি আপনি হইতে পারেন জব সিকার, আপনি হয়তো ব্যবসায়ী, আপনি যে কোনো কিছু হইতে পারেন, কিন্তু পাশাপাশি যদি আপনার এই ব্যাকগ্রাউন্ড আপনি আস্তে আস্তে যদি আপনার এই পজিশনটা ক্রিয়েট করে ফেলেন, না আপনি অনলাইন থেকেও $200-500 ইনকাম করেন, ওকে গুড, আপনার চাকরি করেন, আপনি 1 লাখ টাকা ইনকাম করেন, ব্যবসা করেন, আপনি এই মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করেন, ওকে গুড। কিন্তু কেমন হয় আপনি অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখান থেকেও আপনি মাসে $200-500 বা $1,000 আপনি ইনকাম করেন নিয়মিত, তো এটা কিন্তু অনেক বড় একটা সেফটি। যেমন আমি আপনাকে কথা বলি, সাপোজ ধরেন আল্লাহ না করুন এই কুফাররা আমাদের উপর ইয়া করছে, অনেক সময় হিজরত করতে হয়, অনেক কান্ট্রিতে হিজরত করে, যেমন আমার এক সিরিয়ান ক্লায়েন্ট ছিল, নাম হচ্ছে আলওয়া মেবি, ও জার্মানিতে গেছে, জার্মানিতে যাওয়ার পর ওখানে কি করছে, একটা মার্কেটিং এজেন্সি দিছে। কয়দিন আগে কয়দিন আগে একজন আমাকে ইয়া করলো, ও এমনিতেই জাস্ট ও এটা রিলিজ কোনো ফ্যাক্ট বা ভৌগোলিক কোনো ফ্যাক্ট না, এমনিতে সে কানাডা যাবে কাজের জন্য, মানে এমনিতে তার ফ্যামিলির জন্য, ফ্যামিলি ওখানে আছে মানে কানাডা যাবে, তো সে আমাদের কোর্সে আছে, কাজ শিখতেছে কেন, যাতে সে কানাডাতে গিয়ে সে কি করবে, না কয় যে কষ্ট করতে তুমি তুমি তো আসলে এটা সে কানাডাতে গিয়ে তাকে কাজ কে দিবে, সে চিন্তা করতেছে আমি যদি কাজটা শিখে যাই তাহলে আমি নিজেকে একটু সাপোর্ট দিতে পারবো, ঠিক আছে। এবং আমি আপনাদের কথা বলি, আমাদের রেকর্ড বেসের নামটা আমার মনে আসতেছে না, সে অস্ট্রেলিয়াতে থাকে, তো সে আমাদের কোর্সটা টোটাল কমপ্লিট করছে, সে দেখতেছে আশেপাশে অনেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো এখন সেই স্কিল এবং বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে দেখলো যে তাদের স্কোপের ভিতরে তারা বা ডাটা অ্যানালিস্ট বা কনভার্সন ট্র্যাকিং স্পেশালিস্ট, কারণ জানেন ডিজিটাল মার্কেটিংয়ের, ডিজিটাল পেড মিডিয়া এগুলোতে ওয়েব কনভার্সন ট্র্যাকিং স্পেশালিস্ট একটা রোল লাগেই, বা বিশেষ করে মার্কেটিং কনভার্সন ট্র্যাকিং ছাড়া ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস করা যায় না। পরে ও আমাকে ওই দিন বললো সে একটা কোম্পানিতে কাজ পাইছে, মেবি কত অস্ট্রেলিয়ান কত হাজার, 1,500 না $2,000, তো এটা করা পসিবল কিন্তু, ঠিক আছে। তো আপনার যদি একটা স্কিল থাকে, আপনার যদি হয়তো আপনি কোনো এজেন্সিতে মানে যে কোনো মানে বিশ্বে ফ্রিল্যান্সিং মানে কি মুক্ত পেশা, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান, আপনি সেটা, যেমন আমি কয়দিন আগে হজে গেছিলাম উমরাতে আর কি, তো আমার যে ব্যালেন্স নিয়ে আমি কিছু, আমার এক চাচাতো ভাই ছিল সে সৌদিতে থাকে, আসার সময় কিছু রিয়াল নিয়ে আসছে, তো আমি এগুলো দেশীয় টাকা ওনাকে রিয়েলগুলো নিয়ে গেছে, তো আমার মনে হয় 15 দিনের ভিতরে, কয়েকদিনের ভিতরে আমার টাকাটা শেষ হয়ে গেছে। পরে আমি এখন কি করবো, দেশ থেকে টাকা নিয়ে যাব, তখন আমার কার্ডে ওয়াইজ নাকি, আমার কার্ডে অনেক কিছু ইউএসডি ছিল, তো ওয়াইজ থেকেও আমার ওয়াইজ একটা কার্ড আছে, আমার ভগ্নিপতির নামে, বাংলাদেশে তো ওয়াইজ কার্ড দেয় না, আমার ভগ্নিপতির নামে করা, ওখানে আমার ইয়া ছিল। নাকি মিউট আছেন? না আমি মাইক মিউট নাই তো। সবাই হুম, আমার কথা শোনা যাচ্ছে না? জি ভাই, শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার আমি আমি তখন কি করছি, আমার মোবাইলে ফ্লেক্স লোড করা লাগতেছে, তখন আমার ওয়াইজের কার্ড দিয়ে ইজিলি আমি ওখানে ফ্লেক্স লোড করতে পারতেছি, আমি যে কোনো বুথ থেকে টাকা 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 তুলতে পারতেছি,
জাস্ট আমি ফ্রিল্যান্সিং করে আমার টিম কাজ করতেছে বা আমি নিজে কাজ করতেছি, ওখান থেকে আমি খরচ করতে পারতেছি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে। তো আমার স্কোপটা কিন্তু জাস্ট নট ইন বাংলাদেশ। আমি বিশ্বের যে কোনো জায়গায় গিয়ে আমি যদি কালকে যদি আমি বিশ্বের যে কোনো জায়গায় যাব, আমি কালকে ওখানে স্টে করতে পারবো ইনশাল্লাহ। বা আমি বাংলাদেশে যদি কোনো টার্মারি সিচুয়েশন হয়, আমি এক জায়গা থেকে অন্য একটা জায়গা যদি আমার, আল্লাহ না করুন, যদি আমাকে সরতে হয়, অবস্থানও করতে হয়, তাও আমার ইনশাল্লাহ একটা ব্যবস্থা করা যাবে। এবং এই জিনিসটা কোথায় পসিবল হচ্ছে বলেন? আমার মনে হচ্ছে ফ্রিল্যান্সিং এটা অনেক বড় একটা, অন্য কোনো অপশন থাকতে পারে, আই এম নট শিওর, বাট আমার কাছে মনে হচ্ছে ফ্রিল্যান্সিং এটা অনেক বড় একটা অপশন। বা একটা রিস্ক ম্যানেজমেন্ট বলেন, যেটাই বলেন, দেশকে সাপোর্ট করা বা নিজের আশপাশের মানুষকে সাপোর্ট করা, নিজেকে সাপোর্ট করা, সব কিছু বিবেচনা করে। কারণ আপনার যখন নিজের একটা পার্সোনাল একটা ইয়া থাকবে, সেলফ একটা কি বলেন সাপোর্ট থাকবে, তখন আপনি এভরিথিং করতে পারবেন, সব কিছু করার সাহস পাবেন। ঠিক আছে না? তো এই জিনিসটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। এখন এই ক্ষেত্রে আপনারা অনেকে আছেন জব হোল্ডার, অনেকে আছেন চাকরিজীবী, অনেকে আছে হয়তো অনেকটা কিছু করবেন, সব যাই কিছু করেন না কেন, বর্তমান বৈশ্বিক সিচুয়েশন, দেশ মানে 100 বছর আগে আজকে থেকে যে অবস্থায় আমাদের কাজকর্ম করা, কাজ মানে সিচুয়েশন, নিজেদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি মানে রিজিক নিয়ে চিন্তা করা, আজকে এখন আমরা যে চিন্তা করছি যে হয়তো 100 বছর পরে এটার কোনো মিলই পাবো না আমরা। তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সাথে কি করতে হয়, চলতে হয়। তো এই ক্ষেত্রে যারাই আমরা এই এই সেন্স থেকেও যদি আমরা চিন্তা করি, আমি এই কথাগুলো শেয়ার করেছি, আমি আমরা ওয়ান অফ দ্য মোস্ট রিজন হচ্ছে যে টু গিভ ইউ অল মোটিভেশন। এটা মোটিভেশন হইলেও অনেকটা চিন্তার খোরাক আপনাদের হয়তো যোগাবে, আমি জানি না, আপনাদের পরে অপিনিয়ন নিব আমি। আপনারা কীভাবে কি আমার ডিসকাশনটা কে কীভাবে দেখছেন? তো এটা বিশাল একটা, আমি মনে করি মেন্টাল একটা সাপোর্ট। বা আমি যে কোনো বিশ্বের যে কোনো জায়গায়, বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে আমার হাতে যদি একটা ল্যাপটপ থাকে, আমি স্টে করতে পারবো এবং আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে স্টে করতে পারবো। এই একটা সাপোর্ট আপনাকে আশা করি যে আপনি করতে পারেন, দিবেন। এবং এই জিনিসটা ধরেন আপু সাপোজ একটা টার্মারি সিচুয়েশন ক্রিয়েট হলো, আপনি আজকে থেকে ফ্রিল্যান্সিং শিখে স্টার্ট করলেই কি আপনি সাকসেস হয়ে যাবেন? এটা তো আপনি থেকে আগে থেকে কশাস হয়ে আপনাকে মানে প্রেডিক্ট করতে হবে। যে বললি না, ফ্রিল্যান্সিং অ্যানালাইটিক্যাল হইতে হয়, প্রেডিক্টিভ হইতে হয়। ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও আপনার লাইফ ম্যানেজমেন্টের ক্ষেত্রেও কি ঘটতে পারে বা কি হইতে পারে লাইফের ক্ষেত্রে, এটা আপনার লাইফের জাস্ট আমি একটা এই সিচুয়েশনগুলো যেহেতু বর্তমান এই মানে সিনারিওগুলো অনেক বেশি মানুষের মুখোমুখি বা মানুষের ব্রেন এগুলো আছে, সেহেতু এই জিনিসগুলো দিয়ে আপনাদেরকে একটু আমি বা উদ্দীপিত করা বা বোঝানোর আমি চেষ্টা করেছি। আপনাদের এই সেম কনসেপ্টটাকে আপনারা আপনাদের পার্সোনাল অন্যান্য স্ট্রিমেও, আপনারা নিজস্ব পার্সোনাল স্ট্রিমেও আপনারা চিন্তা ভাবনা করতে পারেন। তাই মনে করি এটা একটা গ্রেট সেফটি। আপনি হয়তোবা নিজে অলরেডি কাজ করা অবস্থায়ও আপনার এটা একটা গ্রেট সেফটি হইতে পারে, যদি এখানে একটা আর্নিংয়ের সোর্স করতে পারেন। আপনি যদি একবার এটার উপরে ডিপেন্ডেন্ট হইতে চান, এটা একটা গ্রেট সিকিউর প্লেস হইতে পারে, আই থিঙ্ক, বেটার দেন আদার জব সেক্টরস। আই এম নট সরি, হোয়াট ডু ইউ থিঙ্ক? এখন বাকি আপনারা কি মনোযোগ দিয়ে কাজ, যদি মনে করেন না আমাদের এমন একটা সিকিউর প্লেস ক্রিয়েট করা উচিত, বর্তমান বিশ্ব যেদিকে এগোচ্ছে অবস্থা, তাহলে কেমন কিভাবে আমাদের গাইডলাইন তো অনেক দিছি, বুঝেন নাই? গাইডলাইন তো প্রথম 2-3 ক্লাস অনেক দিছি। এই মোটামুটি আমাদের মেন্টররাও আপনাদের গাইডলাইন দিচ্ছে, সাপোর্টে সারাদিন গাইডলাইন, একই কথা আর কয়বার বলবো, বুঝেন নাই? আপনারা মানে আশা করি সবাই জানেন কিভাবে কি করতে হয় আর কি, আর বাকি লাইনে থাকলে বুঝে যাবেন বাকিটা। কিন্তু এখন যদি মনে করেন না আসলে আমার আহ, ভাই যে কথাগুলো বললো এগুলো আসলে আমার কাছে লজিক্যাল মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আসলে এরকম একটা সেফটি আমারও দরকার লাইফে। আমি যদিও অলরেডি আমার একটা আর্নিং আছে, বা না থাকলেও আমি এই আর্নিংয়ের উপর যে যাচ্ছে ফ্রিল্যান্সিং করতেছি, এটা আসলে আমাকে কি ফেসিলিটিসগুলো আমাকে দিচ্ছে, আহ, এই জিনিসটা আসলে আমি মনে করি সবার কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। এবং যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদেরও আমি মনে করি এটা একটা গ্রেট মোটিভেশন, মানে মোটিভেশনের সাথে কাজগুলা করতে তাকে হেল্প করবে। জি, এখন আপনাদের মন্তব্য জানাতে পারেন, আপনারা কি মনে করেন আমার এই কথা সম্পর্কে? আমার কথাগুলো কি বুঝতে পারছেন সবাই, না বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি, অনেক চমৎকার কথা বলছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সময় উপযোগী কথা, আসলে এগুলা জানা এবং শেখা দরকার, আপডেট থাকা উচিত সব প্রত্যেকেরই। জি ভাই।
আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে কি বুঝলো এটা আমি জানি না, বাট আমি যতটুকু বুঝলাম বা আমরা যারা চাকরি করি আর কি, বিশেষ করে মানে প্রতিদিন জীবনের সাথে যারা যুদ্ধ করে চলতে হচ্ছে, হুম বিশেষ করে আপনার ওই যে উদাহরণটা 15 সালে পে স্কেল দেওয়ার পর থেকে এই পর্যন্ত প্রায় 9 বছর, মানে সব মিলে 8 বছর অ্যাক্টিভেটেড টাইম যেটা, হুম এই 8 বছরে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে আর আমাদের বেতন যে হারে কমছে, হুম মানে আমি যদি 15 সালে যে টাকাটা পাইতাম ওটা ওই সময়ের ডলার হিসাব করি, যদি আমি ধরেন আমি $500 বা $1000 তো না, $500 পাইতাম হুম সাপোজ। তো ওই $500 আমার বেতন কিন্তু 24 সালে ওই $500 আছে, বা বাড়ছে ধর $550 হলো, ওইটাই। কিন্তু আমার ওই বেতন কিন্তু সেম থাকতেছে ডলারের যদি হিসাব করি আমি। বাট এখনকার টাকার হিসাবে ওই মানটা কমে গেল না, আমার তো বেতন বাড়ে হুম নাই, কমে গেছে বরঞ্চ। বাট যারা ওইটাই আপনারা। ফ্রিল্যান্সিং এ ছিল তাদের কিন্তু হুম ওই যে কমে নাই, যা ছিল ওইটাই, ওইটাই। কিন্তু টাকার মানটা বেড়ে যাওয়ার তার আর্নিংটা বেড়ে গেছে। বুঝতে পারছেন যারা ফ্রিল্যান্সিং এ আসতে ভয় পান ভাই, ফ্রিল্যান্সিং এ সিকিউরিটি কি? জি বুঝতে ভাই, পারছেন আসলে ফ্রিল্যান্সিং এ সিকিউরিটি কি? ভাই বাংলাদেশি টাকা যতই বাড়ুক, ইউএসডি যদি থাকে পকেটে তাইলে যে কোনো জিনিস কেনা যাবে, তাই তো? হুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি একটা বলছিলেন যে ভাই 80% যারা আছে যে বেকার বা কিছু করার চেষ্টা করতেছে, এখন দেখা যায় যে অনেকে আছে যে আপনার তাদের আর্থিক পরিবারকে সামর্থ্য মানে সাপোর্ট দেওয়ার জন্য তো কাজ করার প্রয়োজন পড়ে। তো এখন অনেকের অপশন থাকে যে আপনার উম, যে কাজ করো, কাজ করার পর এটার পিছনে সময় দিয়ে যে স্কিলটা গেইন করতে, যে বর্তমান কম্পিটিশন যুগে সেটা কিন্তু অনেক টাফ হয়ে গেছে বর্তমান সময় অনুযায়ী। এখন আমি যদি একটা জবের পাশাপাশি এটা প্রস্তুতি নিতে যাই বা দুইটা একসাথে একসাথে করতে গেলে কিন্তু অনেক কম্পিটিশন। এখন ধরেন এখন, হ্যাঁ আমি বুঝলাম যে আমাদের ফ্রিল্যান্সিং জগতে এটাতে ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা চায় তাহলে এটাতে সাকসেস পাওয়া সম্ভব। এটা ইম্পসিবল কিছু না, আল্লাহ তাআলা রিজিক রিজিক লেখা থাকে অবশ্যই পাবো। বাট কিন্তু মানে পরিবার যে চাপটা দেয় যে জব করো জব করো, তাদের এই মানসিক থেকে মানসিক ওই চিন্তা থেকে আনাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারা এটাই বলে যে আগে জব করো, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করো। এখন এইখানে তাদেরকে কিভাবে বুঝাতে পারি বলেন তো ভাই? শুনেন, আমার এই এতক্ষণ বক্তব্য শুনে কেউ কি একটিবার জন্য আমি বলেছি জব ছেড়ে ফ্রিল্যান্সিং করতে হবে? ফ্রিল্যান্সিং এর যে গুরুত্বটা বুঝাইছি, আমি কি জব ছাড়তে বলছি একবারও, বা না জব ভাই, ছেড়ে শিখেছি? না ভাই, এটা বলেন নাই। আমার বক্তব্যটা ছিল হচ্ছে আমি যে যাই করি না কেন, পাশাপাশি তাকে সবাইকে অ্যাটলিস্ট ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং থেকে $200-500 হলে তার মানে ইনকাম দরকার। ইনকামটা হয়তো তার, হয়তো ফ্যামিলি, তার এটা ছাড়াও তার সংসার চলতেছে, কিন্তু বর্তমান সিচুয়েশন ভূরাজনৈতিক অবস্থা অনুযায়ী তার একটা সাপোর্ট হিসাবে আমি বলতে, আমি মানে এই জিনিসটা ব্যাখ্যা করেছি আর কি। তো অবশ্যই আপনার আমাদের, আপনি যেটা বলেছেন, আপনি হয়তো আমার সেশনটা ভালোভাবে শুনেন নাই, তো অবশ্যই একটু টাফ তো হবে আপনাদের জন্য। আপনার ধরেন কাজটা শিখতে একটু টাফ হচ্ছে। একজন ধরেন কোনো কাজ নাই, সে সারাদিন সময় দিচ্ছে, আপনি হচ্ছে চাকরি করতেছেন, কাজও শিখতেছেন, মানে একটু কম্পেয়ার করে দেখান তো। আপনি তো মাসে 20,000 টাকা 15,000 টাকা একটা অ্যামাউন্ট পাচ্ছেন, ওই ভাই কি পাচ্ছে? আপনি যেহেতু ওই ফেসিলিটিটা পাচ্ছেন, অবশ্যই আপনাকে একটু কষ্ট বেশি করতে হবে। সে তো পাচ্ছে না, সে তো জিরো হাতে, খালি হাতে করতেছে। এবং আপনার, এবং এই অবস্থা সাকসেস হওয়া সম্ভব। আমাদের নুরুদ্দিন একজন ভাই আছে, বর্তমান ব্যাচেও আছে উনি। উনি আমাকে ওই দিন হঠাৎ করে ফোন দিল। উনি হচ্ছে একটা এই কোম্পানির, কি একটা কোম্পানির নাম ভুলে গেছি, কি একটা ইয়াতে, ব্যাংক নাই কিছু কিছু, তার বেতন হচ্ছে 60,000 টাকা। তো সে এখন তার ফ্রিল্যান্সিং করে আর্নিং হচ্ছে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা আর্নিং হয় মাসে। এখন সে জব ছেড়ে দিবে বলতেছে, তার মানে জব কিন্তু এখনো ছাড়ে নাই। এবং সে সকাল 8টা থেকে 9টা বাজে তাকে অফিসে যেতে হয়। বাসায় ফিরতে ফিরতে অনেক সময় তার 9টা 10টা বেজে যায় ম্যাক্সিমাম। পরে সে 9টা থেকে বাসায় এসে 1টা কি 1টা পর্যন্ত কাজ করে, সকালে উঠে আবার অফিসে যায়। এমন করে করে তার আর্নিং এখন কত পৌঁছেছে, এবং ট্র্যাকিং এর উপরে কাজ করে। আর্নিং এখন মাসে 2 থেকে 2.5 লাখ। আমার কাছে পরামর্শ হচ্ছে, ভাই আমি কি এখন একটা ইন্ডিসিশনে আছি, আমি ভাবতেছি জবটা ছেড়ে দিব, এখন কি করা যায়, আপনি একটু পরামর্শ দেন। তো আমি সাধারণত কাউকে জব ছাড়ার পরামর্শ দেই না যারা ফ্রিল্যান্সিং পাশাপাশি করে। অবশ্যই ছাড়তে অনেককে বললেও আমি আগে অবস্থা জানার চেষ্টা করি। ইনডিরেক্টলি শুধু মাসে $5,000 ইনকাম করতেছে বা $2,000 $1,000 ইনকাম করতেছে জব ছেড়ে দেবে, এটা না।
তাকে বললাম যে আপনার যে আর্নিং গুলো আসে, আপনার আর্নিং এর সোর্স গুলা কি? সে ফাইবার, আপওয়ার্ক, আউট মার্কেট বা কিছু ফিক্সড ক্লায়েন্টের কথা বললো। আমি প্রথমে বললাম যে আপনার ফিক্সড ক্লায়েন্ট কটা আছে? ফিক্সড ক্লায়েন্ট 3টা আছে, তাদের থেকে আর্নিং কেমন হয়? আমি বলছি তাদের থেকে আর্নিং আপনার যে 60,000 টাকা বর্তমানে আপনি স্যালারি পান, ওইটা পান কিনা অ্যাটলিস্ট, বা এটা থেকে বেশি? না ভাই, ওটা থেকে বেশি হয়। ওই 3জন থেকে আমার মোটামুটি পার হেড 300 350 করে হইলেও আমার তো প্রায় লাখের মতো 3জন থেকেই থাকে মাসে আমার। তো আমরা তাহলে ছেড়ে দেন। আমার এই ছেড়ে দেওয়ার পিছনে কি উদ্দেশ্যটা কি ছিল? কারণ 3জন ক্লায়েন্ট তাকে কি, তাকে বিলিভ করে, যে কোনো কাজ যখন তার আসে তখন তাকে বিলিভ করে তাকে কাজগুলা দেয়, মানে হয়তো এজেন্সি টাইপ বা কোনো অ্যাডের মার্কেটিং এজেন্সি, ওই কাজগুলো তার আসে। তো ওই 3জন ক্লায়েন্ট কিন্তু একই মাসে একই সময় তাকে ছেড়ে যাবে না। অ্যাটলিস্ট একটা, যদিও 3জনে ছেড়ে যায়, অ্যাটলিস্ট 4-5 মাসের একটা প্রগ্রেসের ভিতরে 3জন ছাড়বে, এবং এই সময়ের ভিতরে উনি আবার রিকভার করতে পারবে। মানে একটা ফিনান্সিয়াল সাপোর্টের ভিতরে উনি থাকবে। আমি এটা মেক শিওর করতে চাচ্ছিলাম উনি একটা ফিনান্সিয়াল সাপোর্টের ভিতরে যাবে কিনা। হোয়াট ইফ তার এভরিথিং, তার কানেকশন লস? তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে চিন্তা করলাম যে এমন কখনোই হওয়ার, আল্লাহ তাআলা না না করুন, হওয়া মোটামুটি লজিক্যালি এটা মানে হয় না যে 3জন একই দিন চলে যাবে। সাধারণ চিন্তা এটা ধরে না। তো সেক্ষেত্রে যে না, 3জন আপনাকে একসাথে কখনোই ছেড়ে, হয়তো 1জন ছাড়বে বা 2জন ছাড়বে। আপনি অ্যাটলিস্ট, আপনার যদি একবার ফাইবার আপওয়ার্ক সব ডিজেবল হয়ে যায় একই দিনে, তাও আপনি যাতে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন এতটুকু আপনাকে এনশিওর করতে হবে, মানে ফিনান্সিয়াল সাপোর্ট। তো এতটুকু আমি বললাম যে ভাই এতটুকু আশা করি হবে, কারণ বর্তমানে সিচুয়েশন আপনার কথা অনুযায়ী মনে হচ্ছে হবে, তাহলে আপনি ছেড়ে দেন। কারণ উনিও নিজেও বর্তমানে উনি একটা 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে, যদি উনি যদি 2-2.5 লক্ষ টাকা আর্ন করতে পারে, তো উনি যদি সকাল থেকে উনি রাত পর্যন্ত কাজ করেন, অনায়াসে 4-5 লাখ টাকা earn করতে। কারণ এখন ওনার বলতেছে যে ক্লায়েন্ট অনেকগুলো নক দিয়ে দিনে, এগুলাকে আমি রাতে শিডিউল করতে হয়, শিডিউলের অনেকগুলো ক্লায়েন্ট আমার সাথে থাকে, অনেকগুলো অন্য সেলারের সাথে চলে যায়। ওই ওই প্রবলেমটা তো আমাকে আর ফেস করতে হইতেছে না। আমাদের আপনি তো জবার আগে ছাড়া উচিত ছিল। বললেন ঠিক আছে ভাই, আসলে পরামর্শের অভাবে যা হোক, এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছে ভালো। তো কাজ, এই কথাগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে যে মানে জব করেও সাকসেস হয়। আমাদের যে শাওন শিকদার ভাই ব্যাচ 1-এ, উনি কিন্তু জব থাকা অবস্থাতে আলহামদুলিল্লাহ মাসে 1,500-2,000 ডলার করে আর্ন করতেছিল। এখন অনেকদিন কথাবার্তা হয় না, জানি না কি অবস্থা। না ভাই, তো আসলে কি আমার বলার উদ্দেশ্য ছিল যে আমি হলো এই বছর আপনার গ্রাজুয়েট কমপ্লিট করেছি। তো এখন বলতেছে যে চাকরির জন্য পড়ালেখা করো, যেহেতু সরকার আচ্ছা, আমি চেঞ্জ তো ভাবছি হয়েছে। আপনি জব হোল্ডার। না না, জব হোল্ডার আছে, তাদের পক্ষ থেকে কিছুটা আর কি বলছি। তো বলতেছে যে পড়ালেখা করো, পড়ালেখার পিছনে সময় দাও। এই কোর্স করতে তারা না করতেছে না যে কোর্স করো না, বাট তারা যে বলতেছে যে তুমি এখন পড়ালেখার পিছনে সময় দাও বেশি। কিন্তু আমি নিজে থেকে চাইতেছি যে না, আমার অনলাইনের প্রতি একটা ভালোবাসা আছে অনেক আগে থেকেই। আমি টুকটাক কাজ করছি, এমন না এসইও টুকটাক, মানে যেমন 2022-এর ব্লগিং সেক্টরে ছিল, মানে অ্যাডসেন্সের যে সেক্টরটা ছিল, যে ওয়েবসাইট র্যাঙ্ক করানো। তো ওইখান থেকে সরে আসছে আপনার আপডেটের কারণে। ওইখানে একটু লস ছিল, ভালো পরিমাণে একটা লস চলে গেছিল আমার এখানে ইনভেস্ট। তো আইসা আবার, তখন আমি রানিং স্টুডেন্ট। তো এখন স্কিল আমি চেঞ্জ করছি, যে এসইও থেকে আমি আসছি এখানে ট্র্যাকিং এর সেক্টরে। এটা আমার ওইখানে তখন থেকে ইন্টারেস্ট ছিলাম। আমি টুকটাক হালকা পাতলা নিজের ওয়েবসাইটও ইমপ্লিমেন্ট করছি। তো বর্তমান সময়ে আমার যেহেতু গ্রাজুয়েট কমপ্লিট, তখন কিছু বলে নাই যে আমি পড়ালেখা করতেছি অ্যাজ স্টুডেন্ট হিসেবে। বর্তমান তো আমি পড়ালেখা শেষ, তারা বলতেছে এখন চাকরির দিকে ফোকাস দাও, চাকরির জন্য পড়ালেখা করো, তোমার এইগুলা করা লাগবে না, তোমার এটা হয় না। এখন শুনেন, তারপরে আমি বুঝতে পারছি। আমি ফ্রিল্যান্সিং বর্তমানে যারা বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের চাকরির বাজার বলেন যেটাই বলেন, চাকরি হইলেও বাংলাদেশে মানে জবের স্যালারি যে অবস্থা, একটা আমার মনে হয় না একটা মানে মিনিমাম স্ট্যান্ডার্ড লিভিংও আমার কাছে মনে হয় না ওভাবে বর্তমান বাংলাদেশের যে অবস্থা, কারণ বিশেষ করে প্রোডাক্টের প্রাইস ওই অনুযায়ী আমাদের যে বাংলা পিডি কারেন্সিতে যে স্যালারি দেওয়া হয়, জি ভাই, আমি যে একটা জব, আমার ওই আমি অনুযায়ী মনে হয় না, প্রত্যেকটা যারা বিশেষ করে ইন্টার পর্যন্ত অ্যাটলিস্ট যদি ফার্স্ট ইয়ার থেকে এসএসসির পরে যদি শুরু করতে পারেও ভালো, আমি প্রেফার করি অবশ্যই। যদি এসএসসি মানে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে সে ভার্সিটিতে চান্স পাক না পাক, কলেজে পড়ুক না পড়ুক, তাকে এই একটা সেক্টরে চেষ্টা করা উচিত। কারণ এখানে তো এত বেশি ইনভেস্টমেন্টের দরকার নেই, সময় দরকার। এখন ওই সময় তার সময়ের ভ্যালু নাই। ওই সময়টা হয়তো সে বিভিন্ন জায়গায় ঘুরবে। যেমন কলেজে, একটা কলেজে ভর্তি হয়ে থাকলে বাংলাদেশের আমাদের ছেলেরা কি করে, মানে কলেজে ভর্তি হয়ে থাকে, ক্লাসে গেলে গেলো, না গেলে না গেলো, বাড়িতে এসে হয়তো খেলাধুলা করলো। ওই সময়টা খেলাধুলায় না করে সে পাশাপাশি এই জিনিসটাও ট্রাই করতে পারে। এবং এই ফার্স্ট ইয়ার থেকে তার অনার্স মাস্টার শেষ হওয়ার আগেই যাতে সে একটা কেরিয়ার বিল্ড আপ করে ফেলতে, যেমন আমাদের হাত ধরেন,
ও মাত্র সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে পড়তেছে মনে হয়। ও কিন্তু একটা ওর ক্যারিয়ার কিন্তু বিল্ড আপ করে ফেলবে, মানে একটা ওর ডেস্টিনেশন কীভাবে ঠিক করে ফেলছে। ও কি এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরির জন্য দিকে তাকিয়ে বসে থাকবে? বসে থাকবে না কিন্তু। তো শিপন ও কিন্তু পড়াশোনা মনে হয় থার্ড ইয়ার না ফোর্থ ইয়ার, আমি জানি না, ওখানে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই। এহসানও সেম অবস্থা যারা আছে, এবং নাহিদও মনে হয় ফার্স্ট ইয়ারে মনে হয় ইয়াতে, এই মাত্র ইন্টার পাস করছে। তো ওদের কিন্তু আর তাকাই থাকতে হবে না। তো আমি মনে করি মানে ভাইয়ের জন্য আলাদা পরামর্শ হবে, বাকি যারা আছেন পড়াশোনা করতেছেন, ভাই এটা গ্রেট অপরচুনিটি রে ভাই, এটাতে আলসেমি করেন না। অনেকে ভাবতেছেন পড়াশোনা করতেছি দুম কিছু হবে নাকি। এটা এখন আপনাকে, যারা এখন এই অবস্থায় আছেন, ফ্যামিলি আপনাকে প্রেশার দিচ্ছে না ভাই দুইটা, তো তুমি ইনকাম করো, এই এই ইয়াটা দিচ্ছে না ফ্যামিলি। হয়তো আপনি যদি নিজের পকেট খরচ নিজে চালাইতে পারেন হয়তো একটু খুশি হবে, বাকি না হলে আপনার পকেট খরচ আপনাকে দিবে, বা দিলেও বকাঝকা করতেছে। এই অবস্থায় আছেন, এখনো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন, আমার হাতে এখনো লট অফ অপরচুনিটি আছে। মাসুম বিল্লাহ ভাই দেখেন এখনো কিন্তু একটা ইন্ডিসিশনে পড়ে গেছেন, তিনি কি করবেন। যারা আছেন এই সিচুয়েশন তাদের জন্য কথাগুলো বলতেছেন, গ্রেট অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। বাংলাদেশের পার্সপেক্টিভে ফ্যামিলি এটা একটা ব্লেস, আমাদের ফ্যামিলি যে বন্ডিং, বাইরে কান্ট্রিতে 18 বছর 19 বছরের পরে ওদেরকে আর দেখেও না, ওরা বিভিন্ন বিজনেস, এই জন্যই তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান তাড়াতাড়ি, একটা পজিটিভ। কিন্তু আমাদের বাংলাদেশের যে একটা বন্ডিং, মানে যে মায়ের দেখাশোনা করা, মানে আত্মীয় স্বজনের দেখাশোনা করা, বাইরে কান্ট্রিতে এগুলো কিন্তু নাই, কিন্তু সবাই মানে সেলফিশ টাইপের। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়ে তারাও বৃদ্ধাশ্রমে যায়। পর ইল্ডারলি এজ, আমি একটা ভার্সিটি এই যে একটা রিসার্চ করছিলাম, ইল্ডারলি এজে কোন দেশের মানুষেরা বেশি আত্মহত্যা করে, আমাদের একটা রিসার্চের পয়েন্ট, ইউরোপের কান্ট্রির ম্যাক্সিমাম। কেন? তাদের এত টাকা পয়সা, কারণ তারা লোনলি ফিল করে। তা আমরা বাংলাদেশে একটা বন্ডিং, বিশেষ করে আমাদের এই যে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সোশ্যাল একটা যে কানেক্টিভিটি, একটা ব্লেজিং কিন্তু। এই যে অপরচুনিটিটা পাচ্ছেন এটা কিন্তু লস করেন না যারা আছেন, এই সময়টাতে কাজে লাগান, হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন। অ্যাটলিস্ট ফ্যামিলি থেকে তো নিজের মন মতো ঘুরতে না, আবার ফ্যামিলি থেকে সাপোর্টটা পাচ্ছেন। আর যারা আছেন ভাই, স্ট্রাগল করতে হবে, কিছু করার নাই। আর মাসুম বিল্লাহ ভাই আসলে বিশাল একটা ইন্ডাস্ট্রিনে পড়ে গেছেন। আমার এক ভার্সিটি ফ্রেন্ড, সেও এখন বর্তমানে মানে যা হোক এই অবস্থাতে আছে। এখন আপনি একটা কাজ করতে পারেন, শুনেন, আপনি একটা কাজ করতে, সেটা হচ্ছে আপনার এই আপনার এখন বয়স কত মাসুম বিল্লাহ ভাই? এই 27। 27, আচ্ছা। সেক্ষেত্রে এখন আপনি কি বাসায় বসে কাজ করেন নাকি মেসে থাকেন? না, বাসায় আমার বাসায়। আচ্ছা, ম্যাথে হইলে একটা সুবিধা হইতো যে আপনি ধরেন পড়াশোনা তো করছেন, তো চাকরির জন্য পড়াশোনা করতেছেন, তো বাংলাদেশের পার্সপেক্টিভে চাকরি হইতেও 2-3 বছর লাগে যায়। আপনি 6 মাসের জন্য একটা চ্যালেঞ্জ নিতে পারতেন। 6 মাসের জন্য আমি অ্যাটলিস্ট দেখি এখানে হার্ড অ্যান্ড সোল ট্রাই করে ফুল অ্যান্ড, মানে ফুলে দিয়ে হইলে হইলো, না হইলে নাই। এরপরে না না হইলে আমি না হয় ওদিকে ট্রাই করবো, কিন্তু ফ্যামিলিকে সামহাও বুঝাইলেন যে আমি পড়াশোনা করতেছি, ওনাদেরকে তো দেখা পড়বেন না। তো ম্যাথে হইলে জিনিসটা সুবিধা হয়। তারপরে যদি একবারে আপনি আমাদের এতটুকু ক্লাস করে যদি কনফিডেন্ট থাকেন আসলে আমার দ্বারা কিছু হবে এখানে, তাহলে আপনি ম্যাচে যাইতে পারেন। ম্যাচে গিয়ে আপনি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে পারেন 6 মাস। এরপরে যদি না হয় আপনি তখন চিন্তা ভাবনা করতে বা অন্যদিকে চিন্তা ভাবনা করতে পারেন আর কি। এতটুকু না আপনার ভাই, preparation আমি তো বলছি যে আমি কিন্তু অনলাইনের সাথে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে জড়িত ছিলাম। তো আপনি আমি আর ওই দিকে কেরিয়ার কেন করেন নাই? আপনি তো ওদিকে ওইদিকে আর আপনার মতো করে এতদিন এসইও করে মাসে 10-12 হাজার টাকা ইনকাম করতেছে, এরকমও লোক আছে, বুঝছেন? জি ভাই করছি, মানে ওই যে গুগল আপডেটের কারণে যেটা আমাদের মোকাবেলায় চ্যালেঞ্জ করতে হয়, মানে হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং এ যা তো আপডেট থাকতে হবে, না আপডেট তো না থাকতে হবে। না আসলে ভাই ডিমোটিভেশন তখনই হয়েছি যে আমি যার থেকে শিখছি, যে বড় হয় যার সাইটে মান্থলি ট্রাফিক ছিল 50K প্লাস ট্রাফিক, তারা মান্থলি আর্নিং ছিল প্রায় 3,000 USD, মানে শুধু একটা সাইট থেকে। তো আমারও মাসাল্লাহ যে আমি নিজে থেকে শিখছি, কোনো ইনস্টিটিউট থেকে না, ওনার থেকে একটু হেল্প নিয়ে রিচার্জ করে নিজে ইউটিউব, মানে ফ্রি সোর্স থেকে আর কি। তো নিজের সাইট র্যাঙ্ক করাইছি, কিন্তু গুগল মানে গুগলের 2022 সালের মে আপডেটে, মানে আপনার আমার এপ্রিলে আমি ইনভেস্ট করছিলাম একটা হিউজ পরিমাণ আমার আর্নিং থেকে। মানে আমি নিজে স্টেবল তখন, ভালো একটা পরিমাণ ইনভেস্ট করছিলাম যে বড় সাইট নিয়ে কাজ করবো, মানে বড় সাইট করবো, যেহেতু আমি জানি সাইট কিভাবে র্যাঙ্ক করাইতে হয়। তো ওই আপডেটে অ্যালগোরিদম আসার পর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে বর্তমানে। আচ্ছা, এখন আপনার কাছে আপনার এখন ফিনান্সিয়াল সাপোর্ট আছে কিনা? বর্তমানে ধরতে গেলে ওরকম ভাবে নেই। কেন নাই? আপনি এত বছরে তো ইনকাম করছেন, আপনি প্ল্যানিং করে আগাবেন না? আপনি কি একা একা মানুষকে এত টাকা, ফ্যামিলির জন্য এত টাকা খরচ করে ফেলছেন? এত ফ্যামিলির জন্য খরচ করছি, তখন তো ভাই ফ্যামিলির জন্য সাথে প্লাস নিজের, মানে না, তখন এত 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 খোলামা ভাই, দুনিয়া অনেক কঠিন, অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়, বুঝতে পারছেন? জি ভাই, এখন তো হারাহারি বুঝতে পারতেছি যে এই হ্যাঁ, ভুলটা এগুলা আমি। এখন বুঝতে পারে লাভ নাই। তো যাও, এগুলো আস্তে না আস্তে আরো কথা ভাই, বলবো। আমার কনফিডেন্স আছে, আমি অনলাইনে এমন না যে ভাই। পারবেন, আপনি যেহেতু কাজ করে আসছেন। আসসালামু আলাইকুম মাসুম ভাই।
জি ঠিক ভাই। আছে ভাই, বুঝতে পারছেন আশা করি, আরো মানুষের সাথে কথা বলতে হবে। আচ্ছা, আসসালামু আগায় যান, আলাইকুম। ইনশাল্লাহ আপনি পারবেন। আপনার প্রতি ইনশাল্লাহ। আমার আসসালামু আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আব্দুর রহমান, চিনতে পারছেন জি কি? ভাই, জি জি বলেন। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনি যে কথাগুলো বললেন না ভাই, আমি এই কথাগুলোর সঙ্গে একেবারে মানে সরাসরি একমত। আমি এইভাবেই আগাইছি এবং এই কাজটাই করেছি। আমিও প্রায় 9 বছর চাকরি করতেছি। আপনি জানেন হুম হয়তো, আপনাকে আমি মেসেজ করেছি। আমি ব্যাচ হুম হুম। 3 এবং 4 জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলেন। কি জন্য শুনতে বলছি, পারছি। আমার ছোট ভাই, আমার আমি এই বিষয়গুলো অনেকের কাছে আমি শেয়ার করেছি। সেটা আমি ছোট্ট করে একটু বলি। আপনি যে যে কথাগুলো বলেছেন, আমার ছোট ভাই এস আর সোহাগ মেন্টর হিসেবে আছে শামীম ভাইয়ের সঙ্গে, হয়তো চিনেন কিনা। আমার ভাগনাকে আমি ইন্টারমিডিয়েট পড়ার পরই যখন দেখলাম যে ও চাকরি কোনো জায়গায় চান্স পায়নি, ওকে 1 বছর যাবত 1.5 বছর যাবত হচ্ছে ও ফ্রিল্যান্সিং করতেছে। আপনি যা যা বলেছেন আমি ওইটাই করেছি, এবং আমি আপনার সঙ্গে খুব ভালো মতো জানি প্রায় 1 বছর হয়ে গেল। আমি ট্রাই করে যাচ্ছি আমার চাকরির পাশাপাশি। ভাই যেগুলো বলছে এগুলো আসলে যারা চাকরি করতেছে না বা 2-5 বছর চাকরি করছে না, সেই পর্যায়ে নিয়ে এই কথাগুলো তারা উদ্ভাবন থেকে বুঝতে পারবে না যে তারা যারা হুম চাকরি করতেছে তারা কোন কষ্টে আছে। টাইম দিয়ে, ফ্যামিলিকে টাইম দিয়ে, তাকে টাইম বের করে এই কাজগুলো করতে হয়। তারা যদি, আর হুম যারা চাকরি করছে না, তারা যদি, আপনি যে কথাটুকু বললেন যে 6 মাস, আমরা দেখছি খায়রুল বাশার ভাই কাজ করতেছে, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে সে মোটামুটি এক জায়গায় পর্যায়ে পৌঁছে হুম গেছে। তার হুম হুম। শুধুমাত্র তার উনি লেভেল পরিশ্রমের 2 কথা। হবে কদিন পর, ওনার লেভেল 2 হিস্ট্রি আসতেছে, আমাকে জানাইলো। জি ভাই। যাক লেভেল 2 আলহামদুলিল্লাহ, 1 তো 1 আলহামদুলিল্লাহ। মাস না 1.5 মাস আগে দিছি। জি জি ভাই। ভাই এইগুলোই আমার কথা বলা দরকার, মানে ছিল যে না, আপনি যেটা যেভাবে বলছেন ওরা এইভাবে যদি মানে নিজে থেকে অনুধাবন করতে পারে তাহলে হয়তো কিছু করবে ওরা, যে জি ভাই, ভাইগুলো সবাই এতটুকু আমাদের সঙ্গে আপনাদেরকে আছে। আহ, আপনাদেরকে তো ধরেন গাইডলাইন, তো যে কথা বললাম, গাইডলাইন তো কিভাবে কি স্টাডি করবেন, হার্ডওয়ার্ক কিভাবে করবেন, অনেক তো গাইডলাইন দিলাম। মানে হার্ডওয়ার্ক কেন করবেন, আমি এই সেন্সটা আপনাদের ভিতর নিয়ে আসার চেষ্টা, বা এই কথাগুলো বলার মেইন উদ্দেশ্য, কেন করবেন। আমি চাকরিজীবী, আমার ইনকাম আছে বা আমার ইনকাম নাই, কেন দরকার। অনেকগুলা রিজন আছে ফ্রিল্যান্সিং। শুধু ফ্রিল্যান্সিং, শুধু ডলার ইনকাম করব, খাবো, ঘুরবো, আইফোন দেখাবো, আমি একটা হুন্ডা নিব, পুরো দেশ বিদেশ ঘুরবো, ফ্রিল্যান্সিং এর উদ্দেশ্য এটা না কিন্তু। আমি আপনাকে কিন্তু, মানে আমি যে সেন্সের কথাগুলো বলছি, হয়তো আপনি, আমার মনে হয় না এখানে 70-70 ভিতরে 2 জনে নাই, আমার মনে হয় আমি যেভাবে কথাগুলো চিন্তা করে আপনাদেরকে বলছি এভাবে পাইছেন, পাইছেন নাকি বলেন তো, কেউ পাইছেন নাকি দেখেন তো। আমি যে কথাগুলো বলছি এতক্ষণ চিন্তা করে এই লেভেলের থিঙ্কিং নিজেরা করছেন, বা নিজেরা না করলেও কারো কারো কাছ থেকে শুনছেন, 5 জন হাত তুলেন তো দেখি। না ভাইয়া শুনিনি। 1%, না ভাইয়া, কথা শুনিনি। অনলি 1% লোক আর কি, 2%। তো এটা কিন্তু এইভাবে অনেক অনেকভাবেই আপনাকে সেফটি দিবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এটা মানে ছোটোখাটো জিনিস ভাবার কিছু না এখানে। মানে আপনারা জাস্ট আমার দিকে একটু তাকান না। আমি আমি না, এরকম আরও অনেকেই আছেন। ধরেন আমি বাংলাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, তারপরে একটা ভালো ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ পড়াশোনা করছি, রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ ছিল না আমার। এবং আমার বন্ধু যারা আছে এরা এখন অনেকেই, যদিও জব সেক্টরে অনেক ভালো ভালো অবস্থানে আছে, কিন্তু হোয়াই আই এম দেয়ার, আমি কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাদেরকে এতটুকু, এত জিনিস চিন্তা ভাবনা করে যদি বলতে পারছি, তাহলে অবশ্যই বুঝতে পারতেছেন অনেক কিছুই এখানে করার পসিবিলিটি ছিল। কিন্তু আমি সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে না, আসলে আমার কাছে গ্রেট, কারণ গ্রেট অপরচুনিটি বা গ্রেট আমার জন্য বেনিফিটস আমার কাছে মনে হচ্ছে এই সেক্টরটাই আমাকে দিবে, যেটা অন্য কোনো সেক্টর থেকে আমি এখানে যেভাবে মাল্টি ওয়েতে আমি মানে ইয়া পাচ্ছি, সিকিউরিটি বলেন, আমাদের জব সেক্টর পাবলিকগুলা কিভাবে বলেন, আমার বৃদ্ধ বয়সে আমাকে 1 কোটি টাকা দিবে, আরে ভাই কি করবো 1 কোটি টাকা দিয়ে। একটা মনিপুরের জন্য বলে কদিন আগে 1 সপ্তাহ একটা ট্যুর দিয়ে আসছি, প্রায় লাখ টাকার উপর খরচ হয়েছে, বুঝতে পারছেন, এবং উইথ ভ্যালিড রিজন লক্ষ টাকার উপর খরচ হয়েছে, করতে পারছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা সক্ষমতা দিয়েছেন। সেটা আমি কি প্রাইভেট, মানে নিজে যদি জব করতাম সেটা পসিবল হইতো? নেভার, হইতো না। এবং আমার এই যে মাত্র, আপনারা হয়তো জানেন আমার মাত্র 27 ইয়ার্স আমার, মানে এখন এত বেশি বয়স না, আপনাদের অনেকের থেকে আমি ছোট, যদি দেখতে একটু বা ফেস কাটিং এখন একটু বয়স মনে হয়, যা হোক। তো ফ্রিল্যান্সিংও প্রায় 4 বছরের মতো, তার মানে আমি 23 কি 23.5 24 বছরের বয়স থেকে মানে স্টার্ট করছি। বাংলাদেশের ভাই পার্সপেক্টিভ কিন্তু আপনার এটা কিন্তু এত এত অল্প সহজ না। বয়স কখনোই বিশ্বাস হয় না, বিশ্বাস না, করার আমার মতো না আসলে। আমার 97-তে জন্ম আছে, যা হোক, আপনাদের অনেকেরই ছোট। তো আমি এটা আপনাদের এটাও একটা মোটিভেশন দেওয়ার জন্য বলা আর কি। তো
আমার কি পসিবল হইতো বলেন, বা আমি যদি যদিও বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, চাকরি বাকরি সবাই যেভাবে চিন্তা করে ওই চিন্তা করে এটা আমার পসিবল হইতো যে কথাগুলো বললাম, বা আলহামদুলিল্লাহ অল্প বয়সে উমরা করছি, আলহামদুলিল্লাহ 2025-এ অলরেডি আমার ওয়াইফ সহ আমি হজ করবো। অলরেডি আমার প্রায় 7 লক্ষ টাকার মতো জমা দিয়ে দিয়েছি, আরো 7 লক্ষ টাকার মতো জমা দেওয়া লাগবে, আলহামদুলিল্লাহ দিয়ে দিব। উমরা করেছি, বাবা মাকে হজ করার জন্য কিছু সাপোর্ট দিতে পারছি, নিজের কিছু আলহামদুলিল্লাহ সেট আপ করতে পারছি, বিশাল একটা অ্যামাউন্ট খরচ করে নিজস্ব অফিস ডিভাইস কিনা, নিজস্ব পার্সোনাল একটা পছন্দের বাইক কিনা, এছাড়াও আশেপাশে মানুষকে কিছু হেল্প করা, দুজন আলহামদুলিল্লাহ আপনাদের মতো আরো 10-15-20 জনকে আলহামদুলিল্লাহ একটু হেল্প করা, সবকিছু বিবেচনা করে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা 3-4 বছর আমাকে অনেক সফলতা দিয়েছেন, বুঝেন নাই? তো এটা এমন একটা সেক্টর, এখানে অনেক কিছুই করা পসিবল, ঠিক আছে? এটা একটা ওই আমরা একটা কথা বলে যে একটা হচ্ছে এই এই মানে আহ টর্চ লাইট, টর্চ লাইট হচ্ছে যে ধরেন শুধু নিজে জ্বলতেছে, আরেকটা হচ্ছে যে মোমবাতি। টর্চ লাইট থেকে কেউ অন্য কেউ আলো নিতে পারবে একটা টর্চ লাইট থেকে, সে নির্দিষ্ট একটা এরিয়া সে আলো করতেছে। আরেকটা হচ্ছে যে মোমবাতি, সে নিজে জ্বলে, এই মোমবাতি থেকে তো 100টা মোমবাতি আলো নিবে, বলেন ওই মোমবাতির নিজস্ব আগুনের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। তার ওই মোমবাতি থেকে হাজার মানুষ আলো নিবে, কিন্তু তার মোমবাতি তার যতটুকু হায়াত আছে সেভাবে হায়াতে সে জ্বলে যাবে, কিন্তু পাশাপাশি তার দ্বারা আরও 100 জনের আলোকিত করতে পারবে। ওই 100 মোমবাতি থেকে হয়তো বা আরও 100 মোমবাতি আলোকিত হবে। তো ফ্রিল্যান্সিং এটা এমন একটা সেক্টর, আপনি ইনশাল্লাহ মোমবাতি হয়ে আপনি মানে মানে সোসাইটিতে আসবেন। আপনি যখন একটা এন্টারপ্রেনিউর হবে, আপনার একটা টিম থাকবে, আপনার একটা এজেন্সি থাকবে, প্রতিষ্ঠান থাকবে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দিবেন, ওটার মাধ্যমে 10 জনের চাকরির ব্যবস্থা হবে, আলহামদুলিল্লাহ ইটস গ্রেট। হ্যাঁ, তাই না? দুনিয়া আখিরাত উভয় জানার জন্য আপনার ভালো। তো এই কথাগুলো বলার আমার আপনাদের উদ্দেশ্য ছিল আর কি। তো আপনারা যারা অনেকেই দেখতে আমাদের প্রায় 300+ স্টুডেন্ট, ক্লাসেও অনেক দেখি স্টুডেন্ট কম, আসলে এটা এক্সপেক্টেড ছিল না আর কি আপনাদের থেকে। আহ, তো আপনাদেরই ভালো, বুঝেন নাই? আমি তো আপনাদের এই ক্লাসটা না নিলেও পারতাম, এক বসে বসে 1 ঘন্টা গল্প স্বল্প কথাগুলো বলারও দরকার ছিল না। না অবশ্যই ভাইয়া, বুঝতেছেন। মোটিভেশন প্রয়োজন আছে ভাই, কারণ আমরা ক্লাস করতে করতে মোটিভেশন হারাই ফেলতেছে। হ্যাঁ, তো এগুলা আপনাদেরকে আপনারা আর্ন করেন, এটা আমার উদ্দেশ্য। হ্যাঁ, আপনারা আর্ন করলে আমার ভালো লাগবে, আসলেই ভালো লাগবে, ঠিক আছে? আপনারা আর্ন করলে আমারও ভালো। এখন বুঝেন, আপনারা আর্ন করবেন কেন আমি চাবো, আমারও লাভ আছে যদি আমি যদি টাকা পাই। আপনারা আর্ন করলে সাকসেস হবেন মানে কি, আমার কমিউনিটি বড় হবে না? আপনারা সাকসেস হলে আমি বলতে পারবো না আমার বয়ফ্রেন্ডের সলিউশন থেকে স্টুডেন্ট সাকসেস হয়েছে, এটা আমার ভালো লাগবে না? আমি 10 জনের কাছে গর্ব করতে পারবো না? আমারও তো ভালো, আমি তো চাইবো আপনারা সাকসেস হন। তো আমি আমার দিক থেকে সর্বোচ্চটা অবশ্যই দিব, আমি কখনোই কমতি রাখবো না, আমি কখনোই কি রাখবো না, কমতি রাখবো না, সেটা যেভাবেই হোক। আপনাদেরকে আপনাদেরকে যেভাবে শুক্রিয়া বেস্ট ভাই, ওইটাই শুক্রিয়া। ওইটাই আমি দেওয়ার চেষ্টা করি, কারণ আপনাদেরকে কম দিলে আমারই লস। কারণ আমি একটা ব্যাচ দিলাম, যদি সাকসেস না আসে, কি বলেন? আমার যে একটা বর্তমানে এই ধরেন সুনাম, বা আমাদের প্রতিষ্ঠানের সুনামটা আমি ধরে রাখতে পারবো পারবো না কিন্তু। তা আমার লস আমি কেন করব? আমি একজন বিবেকবান মানুষ, বুঝেন না? তো জন্য আপনাদের দিক থেকে এটা বিলিভ করেন, আপনাদের জন্য যে ফেসিলিটিস বা যে ম্যানেজমেন্টটা রাখছি, বাংলাদেশের বেস্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য রাখছি, এতটুকু আপনারা বিলিভ করেন। বেস্ট ম্যানেজমেন্ট আপনাদের জন্য আমরা কি রাখছি রাখছি এবং বেস্ট ক্লাস এবং বেস্ট এভরিথিং যতটুকু বলেন, মানে ফ্রিল্যান্সিং সেক্টরও ডিজিটাল মার্কেটিং এর বেস্ট সেক্টরটা আপনাদেরকে উপহার দিচ্ছি। এবং এত হাইপেড জব এবং এত অল্প কাজ করে এত বেশি ইনকাম আপনারা ডিজিটাল মার্কেটিং অন্য কোনো সেক্টরে পাবেন না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলুন, অ্যাড বলেন, এসইও বলেন, যাই বলেন না কেন, আপনি হয়তো বেশি আর্ন করতে, কিন্তু এত অল্প সময় কাজ করে এত আর্ন করতে পারবেন না। সাকসেস হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, আপনার পরিশ্রম বা একজনের উপর ডিপেন্ড। বাট আপনার যদি আর্নিং শুরু হয়ে যায়, দেখবেন যে মানে আপনাকে এমন একটা ফিল দিবে না, এই কি করে ফেললাম, 20,000-25,000 টাকা ইনকাম করে ফেললাম, আর নিজের ভিতরে একটা কেমন জানি একটা ভাবসাব চলে আসবে, বুঝেন নাই? তো এটা ফিল হবে ইনশাআল্লাহ, যদি ওভাবে যেভাবে আপনাদেরকে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে, ক্লাসগুলো দেখেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু হবে। তো সবার জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম। আর কিছু বলবেন আসসালামু নাকি? আলাইকুম মাসুম ভাই। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম সালাম। মাসুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা পরামর্শ আছে, আমাকে একটু দেন। আমি 2028 সাল থেকে শুরু করেছি সাউন্ডটা কি আপনার এখান ফ্রিল্যান্সিং। থেকে আসতেছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা? জি না, আমার কাছে আসে নাই, অন্য জায়গা থেকে। আপনার আপনি ইয়া করেন, আপনি আনমিউট করেন। সিয়ামুন্না ভাই, সিয়ামুন্না ভাই আনমিউট করেন, যে কথা বলতেছিলেন আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম।
ভাই আমার একটা পরামর্শ ছিল আর কি আপনি আমার দেওয়ার জন্য আর কি। আমার 2018 সাল থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছি। এই 2023-এর লাস্টে, 23-এর ফার্স্ট থেকে আমি কিছু ইনকাম করতেছি আর কি। এখন যাই ইনকাম করি আর কি আমার টোটাল কি আমার ফ্যামিলিতেই দিই, আমার ভালো লাগে থেকে সবকিছু দিয়ে দিই যে যা ইনকাম করি। তে ওই আমার ক্লায়েন্ট গুলো ভাই সবকিছু আউট অফ মার্কেট প্লেস। আর একটা আছে ফিক্স ক্লায়েন্ট। তখন ওই জিনিসটা কি আমি কিভাবে ম্যানেজমেন্ট বা করতে পারি এই জিনিসটা? এখন একটা বললেন যে ফ্যামিলিতে দিয়ে দেন টাকা, আর একটা হচ্ছে আউটার মার্কেট ম্যানেজ। আমি তো দুইটার ভিতর কোনো মিল পাচ্ছি না ভাই আপনার। একটা হচ্ছে ফ্যামিলিকে টাকা দিয়ে দেওয়া, আগে একটা হচ্ছে মনে আপনি করেন না, ও মার্কেট প্লেসে উদাহরণের যেহেতু মানুষ। আমার ক্লায়েন্ট, ওই জায়গা তো আমি নির্দিষ্ট একটা বা এখন কোনটা চান? আউটার ক্লায়েন্টের মার্কেট একটা প্লেস ক্লায়েন্ট সোর্স কিভাবে থাকে ম্যানেজ করবেন বা ওইটার আর পরামর্শ চান, মানে নাকি আউট অফ মার্কেট প্লেসে ধরেন ওই ফ্যামিলি মাসে ম্যানেজমেন্ট, আসবে আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে পরামর্শ চান? কোনটা চান? দুইটা কিন্তু দুই মেরুর কথা, না এই নাকি বুঝেন না আর আমার কি কথা? যেহেতু আমি যেগুলো আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টে আনটা করি আর কি, ওটা কিভাবে ম্যানেজমেন্ট করি? কত আর্ন করেন আপনি মাসিক? বেশি না, আপনার মনে করেন এই 70-80 বা কোনো এইরকম হয়। আপনি কোন জেলায় বাস করেন? আমি সিলেটে। ও, সিলেটে তো মোটামুটি লাইফ স্ট্যান্ডার্ড একটু হাই। 70-80 হাজার টাকা সিলেটের শহরে, আহ বলতে পারেন মিডিয়াম টু হাই লেভেলের বাংলাদেশ পার্সপেক্টিভে মোটামুটি চলতে পারবেন। উত্তরবঙ্গে হইলে মোটামুটি, যদিও অনেক ভালো চলার সম্ভাবনা ছিল। তো সেক্ষেত্রে আপনি ফ্যামিলি, আপনার ধরেন আপনি আর্নিং যাই করেন, আচ্ছা যারাই করেন, আমার এটা এটা যা যা পার্সোনাল অভিজ্ঞতা থাকতে পারে বা পার্সোনাল অপিনিয়ন মতামত থাকতে পারে, একটা কথা মাথায় রাখবেন। তো মানে ফ্যামিলি ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্যামিলিকে আমাদের খোঁজ খবর রাখতে হবে। সেটা স্ত্রীর জন্য আমার খরচ করা লাগবে, এটা হাদিসে আসছে যে ফ্যামিলির জন্য খরচ করা এটা সবচেয়ে উত্তম সাদাকা হইল কি ফ্যামিলির জন্য খরচ করা। তো আল্লাহ তাআলা পুরুষদেরকে অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন মহিলাদের উপর, মহিলা মেম্বারদের উপর। তো অবশ্যই অবশ্যই আমাদেরকে দায়িত্ব নিতে হবে। তো কিন্তু নিজের একটা পার্সোনাল সেফটি অবশ্যই আমি মনে করি রাখা উচিত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি একটা স্ট্যান্ডার্ড রাখতে পারেন, একটা স্ট্যান্ডার্ড লাইক ধরেন আপনার যদি 70-80 হাজার টাকা করে মান্থলি হয়, আপনি যেটা বলেছেন 2023 সাল থেকে, সেক্ষেত্রে আপনার প্রায় অলমোস্ট 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার প্রায়, আমি যদি 10 লাখও যদি আমি ধরি আপনার নেট ইনকাম, তো সেক্ষেত্রে আমি আপনার বর্তমান অবস্থায় 70 হাজার টাকার ভিতরে আপনি ধরেন একটা অ্যামাউন্ট আপনি ভাবতে পারেন যে সাপোজ এই আমার কাছে, আমি ফ্যামিলিকে যাই দিই না কেন, আমার কাছে অ্যাটলিস্ট মানে 1 বছর স্টে করার মতো আমার কাছে টাকা পয়সা রাখতে হবে, বা 6 মাস। আমি নিজে ধরেন, আমি নিজে পার্সোনাল যদি চলি বা আমার ফ্যামিলি এক্সপেন্স ধরেন মাসে 15 হাজার, আমি মানে একবারে ডাল ভাতে খাইলেও, মানে আমি যদি মাছ মাংস তো মাসে একবার খাইলাম, কিন্তু আমি কোনো রকম স্টে করে যাব, এরকম হলে ধরেন আমার 20 হাজার টাকা লাগবে। 20 হাজার টাকা হলে আমার ধরেন এই বছরে কত লাগতেছে, প্রায় ধরেন 2 লক্ষ টাকার মতো লাগতেছে, বা 2,40,000 টাকা। তাহলে আমার একটা নেট, মানে একটা কি বলেন, এটা মানদণ্ড বা ক্রাইটেরিয়া বলেন, 2.5 লক্ষ টাকা আমার সেভিংসে সবসময় 2.5 লক্ষ টাকা থাকবেই। এটা জামহাও, মানে ফ্যামিলি টাকা আমার কাছে চাইলে এটা আমার সেভিংস, মানে সামহাও এটা এটা আমি কাউকে নাও বলতে পারি, সমস্যা নাই। এটা এখানে ক্রাইটেরিয়া, কারণ এটা কি, এটা আমার সেভিংস ফিনান্স, আর ফিনান্স একটা সেফটি হিসেবে রেখে দিলাম, যাতে সামহাও যদি আমার এই বা সেক্টর বা আমার কাজ সামহাও যদি ড্রপ করে, ক্লায়েন্ট হোক যে কোনোভাবে ড্রপ করতে পারে, এটা কি মানে আনডিফাইন্ড বা আনপ্রেডিক্টেড, কিন্তু আমি অ্যাটলিস্ট যাতে ওই সাপোর্টটা পাই। হয়তো এই স্কিলটার উপর নতুন করে নিজেকে গড়ে তোলার 1 বছর সময় পাই, হয়তো বা এই স্কিলটা যদি অন্য স্কিলও যদি আমি যদি ট্রান্সফার হইতে হয়, অ্যাটলিস্ট যাতে একটা ইয়ার যদি সময় পাই, যেটা বর্তমানে অ্যাভেলেবেল স্কিল আছে ওই স্কিলটাতে আমি গ্রো করতে পারি। এবং নিজের উপরে কনফিডেন্সটা থাকতে হবে যে 1 বছরের ভিতরে আই ক্যান ডু এনিথিং। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি 1 বছরের ভিতরে আই ক্যান ডু এনিথিং, আমি যদি চেষ্টা করি, যেহেতু আমি আর্ন করতে পেরেছি অনলাইন থেকে, অবশ্যই আমি কিছু করতে পারবো। তো এই একটা আমি মনে করি পার্সোনাল ফিনান্স সেফটি রাখবেন। এছাড়া বাকি আপনি আবার ওখানে আপনার আস্তে আস্তে ক্রাইটেরিয়া বাড়াতে পারেন, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, এমনি আপনার আর্নিং অনুযায়ী আপনি বাড়াবেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি একটা সেফটি আপনার রাখবেন। তাহলে মানে নিজের ভিতর থেকে হইলেও একটা সাহস পাবেন যে না, একটা ব্যাড সিচুয়েশন আমি কারোর কাছে হাত পাততে হবে না। কারণ আপনার যখন ফিনান্সিয়াল যখন একটা প্রেশার ক্রিয়েট হয়ে যাবে না, তখন ব্রেন কিন্তু কাজ করবে না, তখন আপনার ব্রেন খুঁজবে যে এই জায়গায় কাজ করি, ওই জায়গায় জব করি, এর কাছে টাকা চাই, তখন আপনি কাজ শিখবেন না, অন্য কাছে চাইবেন।
তো আপাতত আপনার জন্য এই ম্যানেজমেন্টটা, আস্তে আস্তে ইনকাম আরো বাড়লে তখন ফ্যামিলির জন্য আরো ভালোভাবে খরচ করেন, তখন আপনার আস্তে আস্তে আরো সেভিংসে বাড়বে, এই আর কি। থ্যাংক ইউ ভাই, আমি বুঝতে পারছি। সুন্দর পরামর্শ তো। আসসালামু আলাইকুম মাসুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। জি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যেটা আপনি হচ্ছে যখন কথা বলতেছিলেন একটা টপিক বলছিলেন বলবেন, সেটা হচ্ছে যে আমরা আসলে মানি ম্যানেজমেন্টটা কিভাবে করবো, ওই যে ইউএসডি থেকে গোল্ডে কনভার্ট করা, বা এই বিষয়টা আপনি বলতে চেয়েছিলেন লাস্টের দিকে আর কি। সো এটা একটু যদি শেয়ার করতেন ভাইয়া। গোল্ডও কনভার্ট করতে পারেন, ল্যান্ডেও কনভার্ট করতে পারেন, অনেকভাবেই করা যায়। এখানে এই আমার কাছে মনে হয় যেমন টার্মোয়াল সিচুয়েশন বর্তমান বিশ্বের যে অবস্থা, কারণ এই লাস্ট 3 ইয়ার্সে আমি দেখতেছি যে কারেন্সি ধরপতনটা কিন্তু অনেক বেশি। এখন আমরা 2025-এ কী হবে এটাও কিন্তু আমরা খুবই আনপ্রেডিক্টেড, এবং এনিথিং ক্যান হ্যাপেন। ঠিক আছে, একবার শ্রীলঙ্কা হয়ে যেতে পারি আমরা বাংলাদেশ, হয়তো এখন 119-20 থেকে 350 হয়ে গেল আমাদের, মানে এটা আমার কাছে মনে হয় না কেউ আশ্চর্য হবে এখানে, কারণ লাস্ট 3 ইয়ার্সে যে ধরপতনটা দেখেছি, হঠাৎ করে 200+ হয়ে গেলে আমার মনে হয় না, আমি অ্যাটলিস্ট আশ্চর্য হব না। তো সেক্ষেত্রে আপনার ধরেন গোল্ডের প্রাইস আমি যখন করি, আমার একটা ফ্রেন্ড সে দুবাইতে গোল্ডের বিজনেস আছে, তো তখন মনে হয় গোল্ডের একটা যে বিস্কিট বলি আর কি, মানে 24 ক্যারেটের মানে 10 ভরি স্বর্ণ থাকে এখানে, ওটার প্রাইস ছিল মনে হয় তখন 5.5 লাখ টাকা, 6 লাখ টাকা যখন স্টার্ট করি। ওই গোল্ডটা এখন মার্কেটে 13 লক্ষ, 14 লক্ষ টাকা। দ্যাট মিনস প্রায় ডাবলড। ঠিক আছে, তখন আমার কাছে ওইভাবে ম্যানেজমেন্টের সাথে কিছু করতে পারি না আবার। তো আপনি আপনার ব্যালেন্সকে বর্তমান কারেন্ট রেট অনুযায়ী আপনার কাছে যদি অ্যাভেলেবল ব্যালেন্স থাকে সেটাকে আপনি গোল্ডে কনভার্ট করে রাখতে পারেন, র গোল্ডে, বা আপনি নর্মাল অর্নামেন্টারি গোল্ডও কনভার্ট করে রাখতে পারেন। এগুলো একটু ধরেন রিস্কেরও একটা ব্যাপার থাকে, যে আপনি যদি রিস্ক সেফটি ম্যানেজ করে যদি রাখতে পারেন সেটা আপনার ভিন্ন বিষয়। তো এইভাবে রাখতে পারেন। আর একটা হচ্ছে ল্যান্ডেও ইনভেস্ট করে রাখতে পারেন। আপনার যে ল্যান্ডগুলো আছে আপনার ল্যান্ডে ইনভেস্ট করে রাখতে পারেন, যার টাকা পয়সা, তাহলে যে কোনো সময় এটা বিক্রি করতে পারেন। তো এগুলা হইতে পারে আর কি। আর পাশাপাশি এমনিতে ব্যাংকে রাখবেন না। আমি আসলে ভাইয়া আমার সরি ইন্টারাপশন করলাম, সেটা হচ্ছে যে আপনার দিক থেকে সাজেশন চাচ্ছিলাম যে আসলে সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টটা নট অনলি গোল্ড অর ল্যান্ড, মানে আসলে কি করা উচিত আমাদের, যেটা বেস্ট মানে প্রফিটেবল হবে ইন ফিউচারের জন্য কারেন্ট প্রফিটেবল সিচুয়েশন। বলতে প্রফিটেবল বলতে বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এই বিজনেসে ইনভেস্ট করতে পারেন কিছু, যে অনেক অবশ্যই ব্যাংকে রাখা যাবে না, কিন্তু সুদি সিস্টেমে রাখা যাবে না যে কোনোভাবেই হোক। আর এমনিতে সুদি সিস্টেম ছাড়া রাখলেও তো টাকাটা আপনার বাচ্চা করবে না। আপনি একটা বিজনেস বুঝতে হবে, আপনি এখন কি বিজনেস করবেন সেটা ভিন্ন বিষয়। বিজনেসটা আপনি বুঝে যদি দেখেন যে বিজনেসে শরীয় সম্মতি কিনা, এটা একজন আলামের সাথে অবশ্যই পরামর্শ করবেন। ওই পরামর্শ করে যদি আপনি ওর সাথে কনসালটেন্সি করে একটা পার্টনারশিপ বিজনেস করতে পারেন, বা ইনভেস্টমেন্ট এই মুদারাবা সিস্টেম আপনি বিজনেস করতে পারেন, তো ওই একটা প্রফিটিং বিজনেসও আপনি বিজনেস করতে পারেন। আমার একটা পাইপ পাইপ বিজনেসে, ইলেকট্রিক পাইপ বিজনেসে একটা ফ্যাক্টরিতে পার্টনারশিপে ছিল, ওটা এখন ভেঙে আমি এখন একটা একটা করতেছি, যে আপনারা জানেন হয়তো, বা ফ্ল্যাটে ইনভেস্ট করছি। এখানে কয়েকটা উদ্দেশ্য, যাক ওগুলো আমি বলছি মনে হয় আপনাদেরকে। হয়তো 2-3 বছর পরে একটা ফিজিক্যাল ওটা একটা অ্যামাউন্ট যে কোনো সময় ভাঙতে পারবো, হয়তো ওখান থেকে আমি একটা রিটার্ন পাবো, যেটা হয়তো পেনশন হিসেবে আমার কাজ করবে। তো এগুলো আর কি। তো এগুলা সিম্পল যে জিনিসগুলো বললাম এগুলো ম্যানেজ করলে হবে। মানি ম্যানেজমেন্টে আমি এত বেশি জানি যে এমন মানে এটাও ঠিক বলবো না, আপনারা আরো বড় এক্সপার্টের সাথে কথা বলতে পারেন, বাট সিম্পল যে জিনিসগুলো বললাম, আমি এত বড় পর্যায়ের একবারই কোনো বলেন কি বলেন বিত্তশালী হয়ে যায় না যে একবারই মানে বিভিন্ন কোটি কোটি টাকার আমার বিজনেস থাকবে, বাট ছোটখাটো পর্যায়ে যেগুলা বললাম আমাকে। বাট এমন অনেকে ট্রেডমেট করেন, ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন এটাতে, আমি এগুলোতে এখনো ভাবে রিসার্চ করি নাই, আমি যাইও নাই। এই এই আর কি অবস্থা। ছোটখাটো যেগুলো বললাম এগুলাতে টুকটাক হয়তো ইনভলভমেন্ট আছে বা নাই, বা এই আর কি অবস্থা, বা ফ্যামিলি নিয়ে কোনো রকম টুকটাক চলে যাচ্ছে। বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। জি ভাই বলছিলাম, ওই গোল্ডের যে বিষয়টা বলছেন, এটা কি বার কিনা ভালো হবে নাকি আপনার রেডিমেড যে ইয়েগুলা ইয়ে করে ওগুলা ওগুলা কিনলে রেডিমেডে ভালো আমার হবে? মনে হয়, রেডিমেডে ধরেন আপনি আজকে কিনলেন না, পরে 1 মাস পরে এটা 10,000 টাকা অটোমেটিক কমে যায়। আপনি যদি সেই অল্প জায়গার ভিতরে যদি এটা স্কিপ করে রাখতে চান, বাড়ি কিনা ভালো, যদি আপনার স্কোপ থাকে কিনার, কিনা যায়, বাংলাদেশের সব জায়গায় কিনার স্কোপ আছে। ভাই ফরেক্স বুঝ- ট্রেডিংটা বুঝতে এটা কি পারছি। শরীর সম্মত? ফরেস্ট ট্রেডিং না শরীর সম্মত না, অ্যাজ পারা যায় নো, আর একটু পরামর্শ করেন আলেমদের সাথে। আচ্ছা আচ্ছা। কারণ ওই যে আমার একটা কোম্পানি আছে ভিএক্সি ফুড অ্যান্ড বেভারেজ, তো ওইখানেও আমার এই আইডিয়া নেই, কাজগুলো করে। ওটা নিয়ে আমার আইডিয়া নেই, সরি, আমি হয়তো পরামর্শ দিতে পারবো না।
ঠিক আছে ভাই, বন্ধুরা, আপনারা যে যাই হোক, আমি কথা বলার চেষ্টা করছি অনেকগুলো, যতটুকু কথা বলছি অতটুকু আশা করি এটাও আপনাদের জন্য অনেক বড় একটা পাথেয় হবে। তো এই পাথেয়টা নিয়ে সামনে এগিয়ে যান। মোটামুটি আমাদের 1/3 ক্লাস শেষ, এবং আমাদের কোর্সের একটা বেটার একটা ম্যানেজমেন্ট হচ্ছে যে আমরা কোর্সের কিছু স্কিল বেসিক মানে মিডিয়াম টু হাই, মানে মিডিয়াম আপনাকে 40 টু দেন 50 টু 70% স্কিল শিখে যেগুলো মার্কেটে সেলেবল, এরকম করে আপনাকে মার্কেট প্লেসে আমরা নামিয়ে দেবো। এবারের কোর্সে আমরা আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং পর্যন্ত শিখি। আমরা প্রথমে আপওয়ার্ক দেখাবো, কারণ আপওয়ার্কে আমি আমার কাছে কেন জানি মনে হয়েছে আপওয়ার্কে একটা হচ্ছে ক্লায়েন্টও আমাদেরকে, আমরাও ক্লায়েন্টদেরকে রিচ করতে পারি, ক্লায়েন্টরাও আমাদেরকে রিচ করতে একটা অপশন থাকে। আপনারা কানেক্টস যদি কিছু ইনভেস্ট করার যদি আপনারা সক্ষমতা থাকে বা সামহাও ম্যানেজ করেন, এহসান হয়তো আপনাদেরকে পরামর্শ দেবে এই নিয়ে। তো এই জন্য আপনাদের এবারে প্রথমে আপওয়ার্কের ক্লাস নিয়ে যাবো। ক্লায়েন্ট কমিউনিকেশন, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস, এই 3টে ক্লাস করে দেবো। ফাইবার হয়তো সবার শেষে করাবো। তো আশা করি এই বেশি যাই, আজকে তো প্রায় 6টা মডিউল শেষ, 7টা মডিউল আপনাদের ইয়া হবে এই কদিন, 7, 8, 9, 10, 11, এই যে 4-5টা ক্লাসে পরে আপনারা মার্কেট ইনকাম নিয়ে ভাই কি কয়দিন পরে তো ইনকাম করার ধান্দা নিয়ে চলবেন। শিখেন, ভালো করে শিখেন। হ্যাঁ, যারা ইয়া করতেছেন, আলসেমি করেন না, কারণ ভাইয়া কয়দিন পরে দোয়া করেন। মাথায় অবশ্যই দেওয়া, মাথায় যখন প্রেশার চলে আসবে তখন কিন্তু দেখবেন যে পাশের এই যাদের সাথে আছেন দুম করে একটা স্ক্রিনশট মারি দিল গ্রুপে, আমিও একটা সেশন করে ফেললাম দুম তারাক্কা, দেখবেন যে কিরে ভাই, ওর সাথে না কত সাপোর্টে আসলাম, কি হইলো রে ভাই। তখন ভাই অনেক সময় হয় না, নিজের পাশের বন্ধু যখন পাশের বাসার বন্ধু যখন A+ পায়, আমি যখন কম পাই, আমার বেশি হিংসা হয়। সে আমার বন্ধু, আমি সে ভালো করুক এটাও চাই, কেন জানি হিংসা হয়। তাই হয় না? তো এটা ঈর্ষা বলে, হিংসা না। মানে মানে ওর মতো আমিও করতে চাই আর কি, এটাকে ঈর্ষা বলে, হিংসা না। তো এরকম যেন না হয় আর কি। আমার পাশে যাদের সাথে, যাকে মনে হচ্ছে কি করবে, কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে, হঠাৎ করে সে একটা $200 স্ক্রিনশট মেরে দিল, তখন কি না একটা ফিল হবে, তখন বুঝবেন আর কি। তো ওই ফিলটা যাতে না হয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই ফিলটা যাতে না অবশ্যই হয়, সবার এই জন্য জন্য হয়। সবাই চেষ্টা করেন, সবাই সবার জন্য দোয়া করেন, আমিও পাই যাতে আমার ভাইও পায়। তো সর্বোচ্চ চেষ্টাটা করবেন। এই নিয়ে আমি আপনাদের সেশনটা আজকের মতো ক্লোজ করতেছি। আসসালামু আলাইকুম ভাই রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? সালাম, তুমি ছিলে নাকি এতক্ষণ, না আসছো মাত্র? আমি মাত্র আসলাম। আচ্ছা, তো কিছু বলবেন আমাদের অডিয়েন্সের সম্পর্কে? অডিয়েন্সের সাথে তো প্রতিদিনই দেখা হয়, কথা হয়, কি আর বলি। আপনি তো মনে হয় সবকিছু বলে ফেলছেন অলরেডি। আজকে আমরা ভিন্ন ধর্মী কথাবার্তা বলছি, পরে যেমন শুন। সেটা তোমাকে এখন এক্সপ্লেন করা যাবে? বলেন, ওকে এক্সপ্লেন করা যাবে 1 মিনিটে? না ভাইয়া। ভাই আপনি বলেন। রেকর্ডিংটা দিয়ে দিন, করেন ভাই। ওনারা ওনারা ভালোভাবে ক্লাসে অ্যাটেন্ড করলেই বাট হবে। ওনাদের মোটিভেশন আসছে কিনা একটু আস্ক করো, কারণ আপনাদের হ্যাঁ, কি চাপ আমি নাকি? এটাই তো বলতে চাচ্ছি, আপনাদের কি মোটিভেশন আসছে? ইনশাআল্লাহ ভাইয়া, আসছে। ইনশাল্লাহ 4G আচ্ছা ঠিক আছে, তো দেখি নেক্সট ক্লাসে কে কজন থাকেন। নেক্সট ক্লাসগুলো কিন্তু হচ্ছে যে একদমই মাথা খাটায় খাটায় করতে হবে, তো এজন্য ক্লাসে থাকিয়েন, সব মার্কেট ওরিয়েন্টেড ব্যাপারগুলোই আমি দেখাবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাইয়া। থাকবো ইনশাল্লাহ ভাইয়া। ইনশাআল্লাহ ভাই। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আচ্ছা ধন্যবাদ শেষে এসে কিছু কথা বলার জন্য। তাহলে আজকের মতো শেষ করি, তাহলে সবাই ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।